আচ্ছা, সো আমরা আমাদের গত যে ক্লাসগুলো করেছিলাম আমরা কিন্তু লগ ইন রেজিস্টার দেন যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ডেটা প্রোডাক্টের ভিউ ডিটেলস সব কিছু করে রেখেছিলাম। সো আজকে বেসিক্যালি আমরা কার্ডের যে ফাংশনালিটি সেই কার্ডের ফাংশনালিটিগুলো আমরা ইমপ্লিমেন্ট করব অ্যান্ড পেমেন্ট গেটওয়েটা আমরা দেখব। সো পেমেন্ট গেটওয়ে দেখে দেন আমরা যে অর্ডারের ফাংশনালিটি সেটা দেখব। সো অর্ডার যে স্টোর করবো যেভাবে। আচ্ছা, সো আমরা আগে অ্যাপটাতে লগ ইন করে নিই। ওকে, সো এই কাজগুলো কিন্তু আমাদের অলরেডি করা ছিল, আমাদের গত ক্লাস আমরা কিন্তু কভার করে রেখেছিলাম। আচ্ছা, সো আমরা যদি এই প্রোডাক্টের মধ্যে যাই সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের ইমেজগুলো প্রোডাক্টের ডিটেলস সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি। সো আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো সহ আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে মেবি আমাদের কিছু একটা সমস্যা আছে। প্রোডাক্ট সেকশন, আচ্ছা আমাদের কনসোলটার মধ্যে আমরা একটু যাই। আচ্ছা, সো আমাদের ডেটাগুলো কিন্তু আমরা ফাইল স্টোরের মধ্যে স্টোর করেছিলাম সবগুলো। আচ্ছা, সো আমাদের প্রোডাক্টস, আচ্ছা একটা ছিল আমাদের ডিসকাউন্ট প্রাইস, একটা ছিল অরিজিনাল প্রাইস। আচ্ছা, এখানে আমাদের একটু সমস্যা আছে। দেখেন আমাদের ডিসকাউন্ট প্রাইসটাই সবসময় দেখাচ্ছে, অরিজিনাল প্রাইসটাও দেখাচ্ছে, মানে দুই জায়গায় আমার সেম জিনিসটাই দেখাচ্ছে ডিসকাউন্টের সময়। আচ্ছা, সো এইখানে আমাদের যে চেঞ্জেসটা করতে হবে, যদি আমাদের প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট প্রাইস থাকে সেক্ষেত্রে এইখানে আমাদের অরিজিনাল প্রাইসটা দেখানো লাগবে শুধু। এই যে আমাদের অরিজিনাল প্রাইসটা অ্যান্ড ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্টটা দেখাচ্ছে, আদারওয়াইজ আমাদের যে প্রোডাক্টের অরিজিনাল প্রাইস সেটাই দেখাবে যদি কোনো ডিসকাউন্ট না থাকে। আচ্ছা, আরেকটা জায়গায় আমাদের আছে, সেটা এই যে এখানে। আচ্ছা, এটা আছে প্রোডাক্ট লিস্ট ভিউতে মেবি। আচ্ছা, যদি ডিসকাউন্ট প্রাইস থাকে সেক্ষেত্রে এখানে অরিজিনাল প্রাইস দেখাবে। ওকে, পারফেক্ট। সো আমরা জাস্ট আমাদের প্রোডাক্ট ডিটেলসে যাই অ্যান্ড এখান থেকে আমরা যখন অ্যাড টু কার্ট বাটনে প্রেস করব তখন আমরা কার্টের মধ্যে ডেটা অ্যাড করব, ইউজারের কার্টের মধ্যে ডেটাগুলোকে যোগ করব অ্যান্ড সেই ডেটাগুলো নিয়ে আমরা ফায়ারবেসের মধ্যে স্টোর করব। নতুন একটা আমাদের কালেকশন ক্রিয়েট হতে পারে, অথবা প্রত্যেকটা ইউজারের মধ্যে গিয়ে ইন্ডিভিজুয়াল এক একটা করে কার্ড নামে কালেকশন সাব কালেকশন ক্রিয়েট হতে পারে। সো এটা যেভাবে করলে আপনাদের সুবিধা মনে হয় সেভাবেই করতে পারেন, বাট আমি ডিরেক্টলি নতুন একটা কালেকশন ক্রিয়েট করেই করব। আচ্ছা, সো প্রোডাক্ট ডিটেলস অ্যান্ড এর ভিতরে আমি যখন অ্যাড টু কার্ট বাটনে প্রেস করছি, আচ্ছা প্রোডাক্ট ডিটেলসের মধ্যে আচ্ছা এই যে, আচ্ছা সো আমি যখন অ্যাড টু কার্ট এই বাটনটাতে প্রেস করব তখন আমার এই কার্ডটা এই প্রোডাক্টটা আমার কার্ডের মধ্যে গিয়ে যাতে যুক্ত হয় এই জিনিসটা আমার করতে হবে। সো আমি এখানে ফায়ারবেসের যে ইনস্ট্যান্স সেই ইনস্ট্যান্সটাকে কল করব, মেবি আমার নেওয়া নেই। আচ্ছা, সো আমরা আগে ফায়ারবেসের ইনস্ট্যান্সটা ক্রিয়েট করি, অথবা ডিরেক্টলি আমরা কল করে দিলেও হয়ে যেত, আমরা ইনস্ট্যান্স করেই করি। সো লেটস সে ফায়ারস্টোর ইজ ইকুয়াল
firebase firestore dot instance। ওকে, সো আমরা কি করব, আমরা যখন এই বাটনটাতে প্রেস করছি তখন আমরা ফায়ারস্টোরটাকে কল করব ডট কালেকশন। সো আমরা কোন কালেকশনের মধ্যে ডেটাটাকে যুক্ত করতে চাচ্ছি। তো লেটস সে আমরা কার্ট নামে একটা কালেকশনই ক্রিয়েট করব, অ্যান্ড এর মধ্যে আমি একটা ডক সেট করব। সো এর আগেই কিন্তু আমরা দেখেছিলাম এর আগে যে ডক দিয়ে আমরা ইউজারের যে কাস্টম কোনো আইডেন্টিফায়ার, সেই আইডেন্টিফায়ার দিয়ে আমরা হচ্ছে একটা ডকুমেন্টকে সেট করতে পারি। সো সেম থিং আমি এইখানেও করব, ইউজারের অর্থাৎ কারেন্ট ইউজারের যে ইমেল অ্যাড্রেসটি, সেই ইমেল অ্যাড্রেস দিয়েই আমি হচ্ছে ডকুমেন্ট আইডিটাকে সেট করব। সো এইবার কথা হচ্ছে কারেন্ট যে ইউজার, সেই ইউজারের ডেটাটা আমি পাবো কোথায়। সো সেই ইউজারের ডেটাটা আমি এই ফায়ারবেস অথের মধ্যেই মেবি পাওয়ার কথা। আচ্ছা, আমরা একটু দেখি, ইউজার ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স ডট কারেন্ট ইউজার। সো কারেন্ট ইউজার নামে আমার একটা ম্যাপ বা মডেল আছে। এই মডেলটা হচ্ছে কারেন্ট যে ইউজারটা লগড ইন অবস্থায় আছে আমাদের অ্যাপের মধ্যে, সেই ইউজারটা। সো সেই ইউজারের ডেটাটা মেইনলি আমার এখানে হচ্ছে ইউজার নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাবে। আচ্ছা, সো আমি কি করব, আমি হচ্ছে জাস্ট ডকুমেন্ট হিসাবে অর্থাৎ ডক আইডি হিসাবে সেট করব ইউজারের ইমেল অ্যাড্রেস। সো ইউজারের ইমেলটা হবে হচ্ছে ডক আইডি অ্যান্ড ডট আমি হচ্ছে ডেটাটাকে সেট করব। যেহেতু আমি স্পেসিফিক একটা ডকুমেন্টের ভিতরে চলে গেছি, সো আমি ডেটাটাকে সেট করব। ওয়েল, সো এখানে যেহেতু একটা ম্যাপ নিবে, ম্যাপ নিক, অ্যান্ড আমি এখানে যে কাজটা করব, আমি আমার যে ডেটাগুলো লাগবে বা যে ডেটাগুলো আমি এখানে যোগ করতে চাচ্ছি, সেই ডেটাগুলোকে আমি হচ্ছে এখানে অ্যাড করব। লাইক প্রোডাক্টের আইডি, আমি যে প্রোডাক্টটা কার্ডে যোগ করছি সেই প্রোডাক্টের আইডি। সো আমার প্রোডাক্টের আইডিটা আছে হচ্ছে প্রোডাক্টের কি কোনো আইডি আছে আমাদের? আমি একটু দেখি কি কি আছে। আচ্ছা, প্রোডাক্টের কোনো আইডি নাই, বাট এটা হচ্ছে আমরা যখন এই জিনিসটা প্রফেশনাল ওয়েতে কাজ করব তখন প্রত্যেকটা ডেটার একটা করে আইডি থাকবে। সো সেই আইডিটা চাইলে আমরা স্টোর করতে পারি। সো একটা প্রোডাক্টের কিন্তু একটা মাত্র আইডি হতে পারে, ইউনিক আইডি যেটাকে বলে। সো সেই আইডিটা যাতে আমরা পরবর্তীতে সেই আইডিটাকে ডকের মধ্যে একটা অটো জেনারেটেড আইডি হইছে না, এইটা চাইলে আমরা ব্যবহার করতে পারি প্রোডাক্টের আইডিটা, বাট এইখানেও আমাদের একটা আইডি থাকবে যদি আমরা হচ্ছে যখন এই ডেটাগুলো নিয়ে ডিরেক্টলি কাজ করব তখন। আচ্ছা, প্রোডাক্টের আইডি আমরা ডিরেক্টলি কিন্তু আইডিটা এখন পাবো না, কারণ কেন কি আমরা একটু যদি দেখি, আমরা যেখান থেকে এসেছি লাইক হোম স্ক্রিনের প্রোডাক্ট সেকশন থেকে কিন্তু আমরা অ্যাকচুয়াল ম্যাপ করে নিয়ে আসছি। এই যে ডেটাটাকে কিন্তু ম্যাপ করে নিয়ে আসি, অর্থাৎ এর ভিতরের যে ডেটাটা শুধুমাত্র আমরা সেই ডেটাটাকেই নিয়ে আসতে পেরেছি। সো আমরা যদি প্রোডাক্টের আইডিটা নিতে চাই সেক্ষেত্রে স্ট্রিং প্রোডাক্ট আইডি, যেহেতু আমরা হচ্ছে ম্যাপ করে নিয়ে এসেছি। আর যদি আমরা ডিরেক্টলি এইভাবে কাজ করতাম যে না, আমরা হচ্ছে সরাসরি প্রোডাক্টটাকেই নিব, আই মিন আমার যে কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট আছে এই ডেটা যদি নিয়ে আসতাম, সেক্ষেত্রে কিন্তু আমি আইডিটা ডিরেক্টলি পেতাম, লাইক প্রোডাক্ট ডট আইডি। এই যে আইডিটা কিন্তু পাবো, এই আইডিটা হচ্ছে এই যে এই ডকুমেন্টের যে ইউনিক আইডি, সেই আইডিটা। আচ্ছা, সো যাই হোক, আমি যেহেতু এটাকে এইভাবে নিয়েছিলাম, সো আমি ওইভাবেই নেই, আমি আর চেঞ্জ করতে যাচ্ছি না। আচ্ছা, সো প্রোডাক্টের আইডি, ওকে, এখানে আমার সেম থিং। আচ্ছা, আমার আরও একটা জায়গা থেকে মেবি আসতেছিল, সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট ভিউতে। আচ্ছা, এখান থেকে কি আমরা কোথাও যাচ্ছি না নাকি? হ্যাঁ, কোথাও যাচ্ছি না। আচ্ছা, সো এখান থেকে আমরা যাবো অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেকশন, আমরা গেট ডট টু করবো প্রোডাক্ট ডিটেলসে।
ওকে আচ্ছা, সো প্রোডাক্ট আইডি হিসাবে আমরা এবার ডিরেক্টলি প্রোডাক্টের যে আইডি সেই আইডিটাকেই নিতে পারি, প্রোডাক্ট আইডি। ওকে, দেন প্রোডাক্টের টাইটেলটা আমরা নিতে পারি, লেটস সে টাইটেল, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে টাইটেল সেই টাইটেলটা আমার হচ্ছে কার্ডের মধ্যেও টাইটেল হিসাবে যোগ হয়ে যাবে। দেন প্রাইস, প্রোডাক্টের যে প্রাইস সেই প্রাইসটাই যোগ হবে প্রোডাক্ট এর প্রাইস। আচ্ছা, দেন আমার আর কি লাগবে, আমার লাগবে হচ্ছে কোয়ান্টিটি। ওকে, সো ইনিশিয়ালি কোয়ান্টিটিটা 1 হিসেবে সেট হবে, বাট কার্ডে থেকে আমরা পরবর্তীতে চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবো। ওকে, সো ইনিশিয়ালি এই জিনিসটা 1, যখন আমরা কার্ডে অ্যাড করছি তখন 1 হিসাবে এই জিনিসটা থাকবে। আচ্ছা, সো আমাদের প্রোডাক্টের টাইটেল হলো, প্রাইস হলো, প্রোডাক্টের আমাদের ইমেজটা লাগবে, প্রোডাক্ট এর থাম্বনেল। ওকে, আমাদের আর কোনো কিছু লাগবে নাকি? আচ্ছা, সো আমরা যখন অ্যাড করতেছি সেটা ডেটটা আমরা চাইলে সেট করতে পারি। সো এই জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করছে যে কি কি ডেটা মেইনলি আমাদের লাগছে। আচ্ছা, সো বেসিক যে ডেটাগুলো লাইক প্রোডাক্টের আইডি, দেন আমাদের টাইটেল, প্রাইস, ইমেজ, কোয়ান্টিটি। আচ্ছা, এইখানে সাথে করে আমরা হচ্ছে ইউজারটাকে নিয়ে আসি। ইউজার হচ্ছে ইউজারের ইমেল, যাতে আমরা হোয়ার যে কোয়েরি সেই কোয়েরিটা ব্যবহার করতে পারি ডিরেক্টলি আমাদের এই ডেটা থেকেই। আচ্ছা, সো ইউজারের যে ইমেল সেই ইমেলটাও সাথে করে সেট হয়ে যাবে। আচ্ছা, আমরা চাইলে ইউজারের নাম নিতে পারি, ইউজারের হচ্ছে ফোন নাম্বার নিতে পারি, ইউজারের ইউআইডি নিতে পারি। সো ফর এক্সাম্পল ইউজারের ইউআইডি, user.uid। সো আমরা যে ডেটা দরকার আমরা সমস্ত ডেটাগুলো কার্ডের মধ্যে নিতে পারি, যাতে পরবর্তীতে আমরা হচ্ছে সেই ডেটাটাকে আবার যখন কোয়েরি করব তখন যাতে আমরা ঠিকঠাকভাবে ডেটাগুলোকে নিতে পারি বা ব্যবহার করতে পারি। আচ্ছা, সো এইখানে বেসিক্যালি যে জিনিসটা হলো, আচ্ছা আমরা অ্যাওয়েট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে যে জিনিসটা হলো, আমরা যখন অ্যাড টু কার্ড এই বাটনটাতে প্রেস করব সাথে সাথে সে কার্ডের মধ্যে আমার ডেটাটাকে যুক্ত করে দিবে, এই ডেটাটা। সো এই ডেটা আমার কার্ডের মধ্যে যুক্ত করবে, সাথে করে আমার হচ্ছে এই ফিল্ডগুলো নিয়ে যাবে। আচ্ছা, দেন আমরা চাইলে ইউজারকে একটা স্ন্যাক বার দেখাতে পারি, লাইক get dot, আরে ভাই, get dot snack bar title success, product added successfully। ওকে, সো আমরা জাস্ট একটা স্ন্যাক বার দেখাই দিচ্ছি ইউজারকে যে হ্যাঁ তোমার প্রোডাক্টটা কার্ডে যুক্ত হয়েছে। আচ্ছা, সো লেটস ট্রাই টু অ্যাড, জাস্ট আমরা এই প্রোডাক্টে গেলাম অ্যান্ড অ্যাড টু কার্ড। এই যে আমাদের এখানে দেখাচ্ছে সাকসেস, প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। আমরা যদি এইবার হচ্ছে আমাদের ফায়ারবেসে যাই অ্যান্ড রিলোড করি, সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কার্ডটা এখানে এসেছে কিনা। আচ্ছা, আজকে কিন্তু আমি খুব আস্তে কথা বলছি, আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। আচ্ছা, এই যে এখানে দেখেন কার্ড নামে আমার একটা কিন্তু কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, যদি এটা কার্ড না, যেহেতু মাল্টিপল ইউজার ডেটা থাকবে, সো কার্ডস। ওকে, সো এখানে দেখেন আমার, আচ্ছা এখানে প্রাইসটা নাল আসছে, কেন আসছে একটু পরেই দেখাচ্ছি। আচ্ছা, একটা ইউজারের কার্ডটা এখানে চলে আসে অ্যান্ড আমার যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো চলে আসে। আচ্ছা, এইখানে আমাদের একটু ঝামেলা ফেস করতে হবে, সেইটা হচ্ছে এই যে ডক আইডিটা আমরা দিয়েছি, এই ডক আইডিটা আমরা হচ্ছে রাখবো না, ডক আইডি ছাড়া দিব, সরাসরি সেই ডেটাটাকে অ্যাড করবে, ডট অ্যাড। আচ্ছা, অ্যাড করবে অ্যান্ড ইউজারের যে ডেটা সেই ডেটাগুলো সহ সে হচ্ছে অ্যাড করবে। কেন? কারণ একটা ইউজারের মাল্টিপল কার্ড থাকতে পারে, আই মিন প্রোডাক্ট থাকতে পারে। সো তার কি হবে, এই কার্ডের ভিতরে এইটা একটা প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট থাকতে পারে, সেইটাও এই সেম ইউজারের থাকতে পারে। সো আমরা যখন কোয়েরি করব তখন মেনলি কোয়েরিটা করব আমরা এই ফিল্ড দিয়ে, যে ইউজারের যে ইমেল বা ইউজারের যে ইউআইডি সেইটা দিয়ে আমরা হচ্ছে কোয়েরিটা করব।
আচ্ছা, সো কার্ডটাকে আমি রিমুভ করে দিচ্ছি, যেহেতু আমার হচ্ছে লাগবে কার্ডস। সো আমরা আরেকটা ডেটা যদি যুক্ত করি সেক্ষেত্রে কিন্তু ডেটা যুক্ত হবে হচ্ছে কার্ডসের মধ্যে। আচ্ছা, সো অ্যাড টু কার্ড অ্যান্ড সাকসেস। রিলোড করি, দেখেন কার্ডস আসবে অ্যান্ড ইউনিক একটা ইউআইডি সহ সে হচ্ছে ডেটাটাকে যুক্ত করবে। এবার এই যে আমার ইউনিক একটা ইউআইডি দিয়েছে অ্যান্ড সাথে করে অ্যাজ ইউজুয়াল যে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলোই সে পাঠিয়েছে। আচ্ছা, প্রাইস। সো প্রাইসের ক্ষেত্রে আমার ওই যে সেম জিনিসটাই বলতে হবে। প্রাইসটা হচ্ছে আমার প্রাইস নামে কিন্তু কোনো ফিল্ড নাই। সো আমরা বলবো যদি ডিসকাউন্ট প্রাইস না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার প্রোডাক্টের অরিজিনাল প্রাইস। ওকে, সো এইবার আমি অ্যাড করি অ্যান্ড এই যে আমার নতুন আরেকটা ডেটা কিন্তু অ্যাড হয়েছে। এই যে প্রোডাক্টটা দেখতেছি আমরা সেই প্রোডাক্টের যে প্রাইস সেই প্রাইসটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আমার এইটা ডিলিট করে দেই। আচ্ছা, এইখানেও সেম থিং, যদি না থাকে সেক্ষেত্রে অরিজিনাল প্রাইসটা দেখাবে। আচ্ছা, সো আমাদের প্রোডাক্ট কিন্তু কার্ডে যুক্ত হয়েছে ঠিকই। এই যে দেখুন কার্ডে কিন্তু যুক্ত হচ্ছে। আমরা যদি একটু ছোট করে দেখাই, লাইক এই প্রোডাক্টটা আমরা যুক্ত করবো অ্যাড টু কার্ড। এই যে আরেকটা কার্ড কিন্তু হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। সো আমরা যতবারই যুক্ত করব, লাইক এইখানে যে সমস্যাটা আমাদের হবে, এইবার আমাদের এই প্রোডাক্টটা কিন্তু অলরেডি একবার যুক্ত করা রয়েছে আমাদের কার্ডের মধ্যে। আমি যদি আবার অ্যাড করি সেক্ষেত্রে দেখেন নতুন করে আবার যুক্ত হচ্ছে। সো এই জিনিসটাকে আমি আসলে চাচ্ছি না এইভাবে। আমি চাচ্ছি কি আগে চেক করব যে যদি প্রোডাক্টটা অলরেডি যুক্ত থাকে আমার কার্ডের মধ্যে সেক্ষেত্রে যুক্ত হবে না, আর যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টটা যুক্ত হবে আর কি। আচ্ছা, এই জিনিসটা আপনি চাইলে এইখানে না করে নতুন একটা ফাংশনের মধ্যেও করতে পারতেন। লাইক ওপরে যদি আমরা একটা ফাংশন ক্রিয়েট করতাম অ্যাড টু কার্ডের জন্য, সেক্ষেত্রে সেই কার্ডের ভিতরে ফাংশনের ভিতরে করে আপনার জাস্ট অন প্রেসে ফাংশনটাকে কল করে দিলেও হয়ে যেত। সো যখন কন্ট্রোলার ব্যবহার করবেন তখন এই বিজনেস লজিকগুলো সবসময় কন্ট্রোলারের ভিতরে করবেন। আচ্ছা, আমি জাস্ট আপনাদের লার্নিং পারপাসে আমি এইভাবেই দেখাচ্ছি। আচ্ছা, সো এইখানে কি করব, আমি আগে ডেটাটাকে গেট করার ট্রাই করব। সো গেট করব যে আসলেই ডেটাটা অলরেডি আমার কার্ডের মধ্যে যুক্ত আছে কিনা। সো যদি থাকে সেক্ষেত্রে কার্ডে আর যুক্ত হবে না, যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে কার্ডে যুক্ত হবে। আচ্ছা, এটা এইভাবে করা যায় না যে যতবার আমি ক্লিক করব ওই যে এক এক করে বাড়বে কার্ডে গিয়ে আইটেম? কোনটা মনে করেন আমি এখান থেকে কার্ডে এই আইটেমটা একবার যোগ করছি, আবার যখন আমি অ্যাড টু কার্ড দিব তখন কি ওই যে কোয়ান্টিটিতে গিয়ে 2 হয়ে যাবে? জি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ডেটাটাকে গেট করব। সো অ্যাওয়েজ ফায়ারবেস ফায়ারস্টোর ডট কালেকশন, আমাদের কালেকশনটা হচ্ছে কার্ডস ডট, আমরা হোয়ার মেথড ব্যবহার করব। হোয়ার দিয়ে আমরা আগে চেক করব যে আসলে আমাদের এই প্রোডাক্ট আইডি দিয়ে কোনো ডেটা অলরেডি আছে কিনা। সো ফিল্ডটা হচ্ছে প্রোডাক্ট আইডি অ্যান্ড ইজ ইকুয়াল টু প্রোডাক্ট আইডি। সো এই প্রোডাক্ট আইডি দিয়ে অলরেডি কোনো প্রোডাক্ট কার্ডে যুক্ত আছে কিনা। সাথে আমার আরেকটা মেথড লাগবে, আরেকটা হোয়ার মেথড, যেইখানে আমার এই ইউজারটাও থাকতে হবে, কারণ এই সেম প্রোডাক্ট হচ্ছে অনেকের কার্ডের মধ্যেই থাকতে পারে। তো যদি আমি শুধুমাত্র এই প্রোডাক্ট আইডি দিয়ে চেক করি সেক্ষেত্রে কিন্তু যদি যে কোনো ইউজারের কাছেই অ্যাড করা থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু ডেটাটা গেট করবে। বাট আমি চাচ্ছি যে যদি এই ইউজারের মধ্যে থাকে ইজ ইকুয়াল টু ইউজারের ইমেল ডট, আমরা হচ্ছে জাস্ট গেট করবো ডেটা। ওকে, সো আমরা গেট যে মেথড, এই মেথডটার মাধ্যমে আমরা মেইনলি ডেটাটাকে গেট করতে পারি। সে আমাকে একটা ফিউচার টাইপ ডেটা রিটার্ন করে দিবে কোয়েরি স্ন্যাপশট টাইপের, যে ডেটাটাকে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব।
কার্ড প্রোডাক্ট। ওকে, সো আমরা চেক করব আগে, তার আগে আমরা হচ্ছে একবার প্রিন্ট করি কার্ড প্রোডাক্টটাকে। আচ্ছা, সো আমরা অ্যাডটা পরে করি, আগে দেখি আমাদের কি টাইপের ডেটা দেয়। আচ্ছা, ইনস্ট্যান্স দিচ্ছে ডক্স। আরে ভাই, JSON encode docs ডটস। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এটাকে হচ্ছে জাস্ট লুপ করেও প্রিন্ট করতে পারতাম। আচ্ছা, ইনকোড রিমুভ করিনি না। ভাই রে, আচ্ছা এই যে দেখেন আমাদের ডেটা কিন্তু দেখাচ্ছে যে অলরেডি কার্ডের মধ্যে যুক্ত আছে। এই যে এই প্রোডাক্ট আইডি দিয়ে এই ইউজার, অর্থাৎ আমার যে কারেন্ট ইউজার, সেই কারেন্ট ইউজারের কাছে ডেটাটা কিন্তু যুক্ত করা আছে। সো সেক্ষেত্রে কিন্তু সে আমাকে ডেটাটা দিছে। এই যে, আর আমি যদি ডিলিট করে দিতাম, এটা কোনটা ছিল, এটা। আচ্ছা, আমি যদি এই ডেটাটাকে ডিলিট করে দেই, আচ্ছা এইবার যদি আমি আবার হচ্ছে ক্লিক করি, দেখেন আমার কিন্তু কোনো ডেটা নাই, এই যে নো এলিমেন্ট। সো আমি কি করব, আমি হচ্ছে আগে চেক করব যে এর মধ্যে আসলেই ডেটাটা আছে কিনা, এমটি নাকি এমটি না। সো আমি আগে ইফ এলস চেক করব, ইফ আমার কার্ড প্রোডাক্ট এর ডক্স যদি ইজ এমটি হয়, দ্যাট মিনস এই প্রোডাক্টটা তার কার্ডের মধ্যে নাই। সো সেক্ষেত্রে সে কি করবে, এই মেথডটাকে কল করবে, আই মিন সে হচ্ছে যুক্ত করবে এই প্রোডাক্টটাকে, সে হচ্ছে কার্ডে অ্যাড করবে। বাট যদি অলরেডি কার্ডের মধ্যে যুক্ত করা থাকে, সেক্ষেত্রে এলস সে কি করবে, সে হচ্ছে আমার কার্ডের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে, আই মিন সেই ডেটাটাকে নিয়ে সে হচ্ছে কোয়ান্টিটিটাকে ইনক্রিজ করবে। একটা হচ্ছে জাস্ট কোয়ান্টিটি 1 থাকলে 2 করবে, 2 থাকলে 3 করবে, জাস্ট এক এক করে সে বাড়াবে। আচ্ছা, সো আমরা কল করি Firebase Firestore dot collection cards dot doc। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে ডকুমেন্টটাকে পেতে পারি কিভাবে, আচ্ছা ডকটাকে আমরা হচ্ছে কার্ড প্রোডাক্ট থেকে পেতে পারি। কার্ড প্রোডাক্ট এর ডক্স এর ফার্স্ট আইটেম ডট এর আইডি। ওকে, সো দেন আমরা জাস্ট সেই ডেটাটাকে আপডেট করে দিব। আচ্ছা, এইখানে দেখেন মেইনলি যে জিনিসটা হলো, ফার্স্ট অফ অল সে চেক করলো যে আসলে এর মধ্যে ডেটাটা আছে কি নাই। আচ্ছা, এইখানে আমার হচ্ছে ফার্স্ট লেখার যে কারণ, সেটা হচ্ছে কারণ আমার এই ডেটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সে একটা মাত্র ডেটাই আমাকে দিবে। এই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট আইডি দিয়ে কিন্তু আমার দুইটা প্রোডাক্ট কখনোই থাকতে পারে না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এই কন্ডিশনটাই ব্যবহার করছি। সো আমি আগে চেক করতেছি, যদি ইজ এমটি হয় সেক্ষেত্রে দ্যাট মিনস নাই। সো আমি প্রোডাক্টটাকে অ্যাড করতেছি, দ্যাট মিনস ক্রিয়েট করতেছি। যদি থাকে অলরেডি, সেক্ষেত্রে আমি জাস্ট সেই ফার্স্টের যে ডেটা, অর্থাৎ কার্ড প্রোডাক্টের ফার্স্টের যে ডেটা, সেই ডেটার আইডিটা ধরে আমি জাস্ট ডেটাটাকে আপডেট করতেছি। সো আমি কাকে আপডেট করব, কোয়ান্টিটি নামের যে ফিল্ড, আমি যদি একটু দেখি, এই যে কোয়ান্টিটি নামে আমার যে ফিল্ডটা রয়েছে, এই ফিল্ডের ডেটাটাকে আমি আপডেট করব। জি ভাই, কিছু বলবেন? আচ্ছা, সো আমি আপডেট করব হচ্ছে কোয়ান্টিটিটাকে। অ্যান্ড এইখানে ফায়ারবেসের একটা ক্লাস অ্যান্ড ফাংশন রয়েছে যার নাম হচ্ছে ফিল্ড ভ্যালু, যার মাধ্যমে আমরা ফিল্ডের যে ভ্যালু, সেই ভ্যালুগুলোকে আপডেট করতে পারি। সো বিশেষ করে আমাদের যে ইন্টিজার ভ্যালুগুলো, এই টাইপের ভ্যালুগুলোকে আমরা হচ্ছে এইভাবে ইনক্রিমেন্ট করতে পারি
বা ডিক্রিমেন্ট করতে পারি। সো আমরা কি করব, ফিল্ড ভ্যালুটাকে কল করব, ফিল্ড ভ্যালু। এটা ক্লাউড ফায়ারস্টোরের একটা ক্লাস অ্যান্ড এর আরেকটা ফাংশন যার নাম হচ্ছে ইনক্রিমেন্ট। এই ইনক্রিমেন্ট ফাংশনটাকে আমরা কল করব অ্যান্ড আমরা প্লাস করব কত করে, একটা নাম্বার ভ্যালু নেবে 1। সো আমরা এক এক করে প্লাস করে দেব জাস্ট। সো আমরা যদি রান করি অ্যান্ড আমরা টোটাল কার্ডটাকে জাস্ট ক্লিন করে দিচ্ছি। আচ্ছা, সো অ্যাডিডাস আমরা অ্যাড করলাম, এই যে নতুন একটা ডেটা কিন্তু যুক্ত হয়েছে। আমরা যদি এর ভিতরে যাই, এই যে এর কোয়ান্টিটি কিন্তু ইনিশিয়ালি 1। আমরা এখন যদি আবার অ্যাড টু কার্ট করি, যদি আমাদের কোড সব কিছু ঠিকঠাক থাকে, কোয়ান্টিটিটা 2 হয়ে যাবে। আমরা ক্লিক করি, এই যে আমাদের কোয়ান্টিটিটা কিন্তু বেড়ে গেছে, বাট আমাদের কিন্তু আগের মতো করে ডেটা নতুন করে আবার যুক্ত হয়নি, জাস্ট আমাদের কার্ডের কোয়ান্টিটিটা বাড়তেছে। ওকে, সো দ্যাট মিনস আমাদের সব কিছু এখানে পারফেক্টলি ডান। সো আমরা আরেকটা কার্ডের ডেটা এখানে যুক্ত করি। ওকে, সো আমাদের 2টা ডেটা কিন্তু চলে আসছে। ওকে, সো এইবারে জাস্ট আমরা কার্ড মাই কার্ডের মধ্যে যাই অ্যান্ড আমাদের মাই কার্ডের যে ভিউ, সেই ভিউ, আমাদের কার্ডটা কোথায়, এখানে। আচ্ছা, সো এইখানে কিন্তু মেইনলি আমাদের ডেটাগুলো এসে দেখাচ্ছে। এইটুকু হচ্ছে আমাদের লিস্ট ভিউ ডট সেপারেটেড, অর্থাৎ আমাদের যে লিস্টটা, কার্ডের যে লিস্ট, এই লিস্টের ডেটাটা। সো আমি কি করব, আমি চাইলে এই ইন্টায়ার জিনিসটাকে বা শুধুমাত্র লিস্ট ভিউ ডট সেপারেটেডটাকে আমি হচ্ছে স্ট্রিম বিল্ডার দিয়ে র্যাপ করতে পারি। যেহেতু আমার ডেটাগুলো ফায়ারবেস থেকে স্ট্রিম হয়ে আসতেছে, সো দ্যাটস ওয়াই আমি স্ট্রিম বিল্ডারটাকে এখানে ব্যবহার করছি। আর আমি হচ্ছে ফায়ারস্টোরের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিচ্ছি। সো ফায়ারবেস ফায়ারস্টোর ডট ইনস্ট্যান্স। ওকে, সো আমি স্ট্রিম করব কোথা থেকে, ফায়ারস্টোর ডট কালেকশন কার্ড। আচ্ছা, এইখানে আমার কিন্তু ইউজারটা লাগবে, যে ইউজারের আমরা হচ্ছে লগড ইন অবস্থায় আছি, সেই ইউজারের যে কার্ডের ডেটাগুলো, সেই ডেটাগুলো শুধু আমাদের লাগবে। সো আমি এখানে কারেন্ট ইউজারটা, জি কারেন্ট ইউজারটা আমাদের লাগবে। সো ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স ডট কারেন্ট ইউজার। ওকে, সো আমাদের যে লগড ইন ইউজার, সেই লগড ইন ইউজারের ডেটাটা মেইনলি আমাদের ইউজার ভ্যারিয়েবলের মধ্যে এসে স্টোর হবে। ওকে, সো ডেটাটাকে গেট করার সময় আমরা একটা কোয়েরি ব্যবহার করব, ওয়ার কোয়েরি। সো কার্ড ডট ওয়ার। সো আমরা ইউজ করব হোয়ার অ্যান্ড এইখানে আমরা ইউজারটাকে কল করব, যে যেইখানে ইউজারের যে ইমেল বা ইউজারের যে ডেটা ইজ ইকুয়াল ম্যাচ হয় আমার কারেন্ট ইউজারের ইমেলের সাথে। সো ইউজার ইজ ইকুয়াল টু আমার কারেন্ট যে ইউজার, সেই ইউজারের ইমেলের সাথে। ওকে, দেন আমরা সেই ডেটাগুলোকে স্ন্যাপশট করব। পারফেক্ট। সো আমাদের বিল্ডারের মধ্যে কনটেক্সট অ্যান্ড স্ন্যাপশট যাচ্ছে। ওকে, সো আমাদের এই স্ন্যাপশটের মধ্যে এসে কিন্তু ডেটাগুলো স্টোর হবে। সো আমি জাস্ট একটা লজিক অ্যাপ্লাই করব, যে যদি আমাদের কানেকশন স্টেজ ওয়েচিং হয়, সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখানো হয়েছে এর আগেও, সেক্ষেত্রে সে রিটার্ন করবে সেন্টারে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। আচ্ছা, এলস বা তার আগে আমি আরেকটা জিনিস চেক করতে পারি, আমার স্ন্যাপশট যদি ডেটা থাকে and snapshot dot dataর ডক যদি ইজ এমটি হয়, সেক্ষেত্রে সে আমাকে দেখাবে নো কার্ড প্রোডাক্ট টেক্সট নো প্রোডাক্টস নো প্রোডাক্ট অ্যাভারেজ। ওকে, সো আপনাদের মতো করে আপনারা হ্যান্ডেল করবেন। আচ্ছা, দেন আমি জাস্ট যখন সব কিছু ঠিকঠাক থাকবে, আই মিন কার্ডের মধ্যে আমার ডেটাও আছে, ওয়েটিং স্টেটও নাই আমাদের, তো সেক্ষেত্রে আমাদের লিস্ট ভিউ ডট সেপারেটরটাকে এখানে কল করে দিব। রান করি অ্যান্ড
এখানে আমাকে দেখাচ্ছে নো প্রোডাক্ট অ্যাডেড, বাট মেবি আমাদের ডেটা অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা, আমাদের কোথায় সমস্যাটা হয়েছে আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের মেইনলি সমস্যাটা হয়েছে এই কালেকশনের মধ্যে। কার্ড নামে কিন্তু আমাদের কোনো কালেকশন নাই, আমাদের কালেকশন আছে হচ্ছে কার্ডস নামে। সো কার্ডস, এই যে এবার কিন্তু ডেটা আমাদের চলে আসছে। ওকে, সো আমরা জাস্ট লিস্ট ভিউতে আসি অ্যান্ড এই যে আইটেম কাউন্টটা হবে আমার স্ন্যাপশটের ডেটা ডট এর ডক্সের যে লেন্থ সেই লেন্থটা। রান করি, এই যে দুইটা। কেন দুইটা আমরা একটু যদি দেখি, এই যে আমাদের কিন্তু দুইটা প্রোডাক্ট আছে কার্ডের মধ্যে যুক্ত করা, অ্যান্ড সেই ইউজারটা কিন্তু হচ্ছে আমরা, আমার সিমুলেটরের যে ইউজার সেই ইউজারটা। আমি যদি এটা চেঞ্জ করে দেই, লাইক এর ইমেলটা যদি আমি চেঞ্জ করে দেই, এই যে আমাদের কিন্তু একটা ডেটা চলে গেছে, কারণ এটা হচ্ছে অন্য ইউজারের কার্ডের ডেটা এবার। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিমুলেটরের যে ইউজার সেই ইউজারের মধ্যে ডেটাটা দেখাচ্ছে না, প্রোডাক্টটা দেখাচ্ছে না, কারণ এটা আরেকজনের ডেটা। সো আমাকে দেখানোর কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, সো এটাকে আমি চেঞ্জ করে দিই, এই যে এবার কিন্তু চলে আসছে। আচ্ছা, সো আমি জাস্ট এইবার ডেটাগুলোকে ইউআইতে দেখাই। তার আগে আমার ডেটার ইন্ডেক্সটা আমি ধরে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিই। সো প্রোডাক্ট স্ন্যাপশট ডট ডেটা এর ডক্স এর ইন্ডেক্স। সো আমার যতগুলো ডেটা আছে সবগুলো ডেটার ইন্ডেক্স ধরে ধরে আমি জাস্ট এবার চাইলে কল করতে পারবো। ওকে, সো প্রথমে আমার ইমেজ, সো প্রোডাক্টের যে ইমেজ নামে ফিল্ডটা আছে সেই ফিল্ডের ভ্যালু রান করি, এই যে চলে আসছে অলরেডি। অ্যান্ড টাইটেলের ক্ষেত্রে প্রোডাক্টের যে টাইটেল সেই টাইটেলটা দেখাচ্ছে অলরেডি। অ্যান্ড প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট এর প্রাইস, এই যে প্রাইসটাও চলে আসছে। অ্যান্ড দেন আমাদের কোয়ান্টিটিটা লাগবে, সো প্রোডাক্ট এর কোয়ান্টিটি। আচ্ছা, আমাদের এরর দিচ্ছে বিকজ অফ কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। সো আমরা জাস্ট এটাকে টু স্ট্রিং করে দিব, অ্যান্ড পারফেক্ট। আমাদের ডেটাগুলো কিন্তু ঠিকঠাকভাবে এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1। এই যে আমাদের কোয়ান্টিটি কিন্তু এটা 4, এটা হচ্ছে 1, সো দুইটাই এবার 1 হয়ে গেছে। আচ্ছা, সো আমাদের এইবার যেটা করতে হবে, আমরা যখন এই প্লাস মাইনাস বাটন দুইটাতে ক্লিক করব তখন যাতে আমাদের কোয়ান্টিটিটা বাড়ে অ্যান্ড কমে, এই কাজটা আমাদের করতে হবে। ওয়েল, সো আমরা জাস্ট আইকনটাতে যাই, এইটা। সো ইন কুয়েল দিয়ে অ্যাপ করব, যেহেতু আমরা এটাতে ট্যাপ করতে চাচ্ছি। সো অন ট্যাপ, যখন আমরা এই বাটনটাতে ট্যাপ করব তখন আসলে যে কাজটা করবে সে এই জিনিসটা আমাদের এখানে বলতে হবে। সো আমরা জাস্ট কার্ডটাকে আপডেট করব। এর আগে আমরা যেরকম আপডেট করলাম কিছুক্ষণ আগে, আমরা কিন্তু দেখেছিলাম প্রোডাক্ট যখন অ্যাড করতেছিলাম, এই যে আমরা এখানে যেরকম আপডেট করতেছি সেম জিনিসটাই আমরা ইউজ করবো এখানে। সো আমরা দেখি কিভাবে করা যায়। সো ফায়ার স্টোরটাকে আমরা কল করব, ইনস্ট্যান্সটাকে ডট কালেকশনের ভিতরে ঢুকবো ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে কার্ডস নামে যে কালেকশন তার ভিতরে। অ্যান্ড আমরা স্পেসিফিক ডকের মধ্যে যাব, যেহেতু আমরা ডেটাটাকে আপডেট করতে চাচ্ছি। সো আমাদের বলতে হবে যে আমরা কোন ডেটাটাকে স্পেসিফিকলি আপডেট করতে চাচ্ছি। সো আমাদের ডকটা কোনটা, আমাদের ডক হচ্ছে ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের আইডি। সো আমরা যদি ডট দেই, এই দেখুন আইডি নামে একটা ফিল্ড পাচ্ছি বা আইডি নামে একটা ভ্যালু পাচ্ছি। সেই আইডিটা হচ্ছে আমাদের এইটা ডকুমেন্টের যে আইডি, সেই আইডিটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের আইডি। সো আমি কি বলবো তাহলে, আমি জাস্ট বলবো যে আমার প্রোডাক্ট এর আইডি। ওকে, সো আমি ইন্ডিভিজুয়াল ডকের ভিতরে চলে গেলাম, জাস্ট আপডেট করব। আপডেট, আমার কাকে আপডেট করা দরকার,
আমার দরকার হচ্ছে কোয়ান্টিটিটাকে আপডেট করা, কোয়ান্টিটি। সো আমি সেম কাজটা এখানে করব, ফিল্ড ভ্যালুটাকে কল করব ডট ইনক্রিমেন্ট। আচ্ছা, সো এটা কি করতেছে, এটা কিন্তু মাইনাস করতেছে। সো এই মাইনাসের ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি জাস্ট -1 এই জিনিসটাকে আমি ইউজ করে দিতে পারি। আচ্ছা, সো অ্যাভয়েড করে দিই জিনিসটাকে। ওকে, সে -1 করবে অ্যান্ড এই সেম এটার কি ডিক্রিমেন্ট ফাংশন নাই না? না, এটা ডিক্রিমেন্ট ফাংশন নাই, এই ইনক্রিমেন্টটাকে -1 করলে এক এক করে কমবে। বুঝতে পারছি জি। আচ্ছা, সো আমি এই কন্টেইনারটাকেও ইনকুয়েল দিয়ে র্যাপ করে দিই, অন ট্যাপ। সে কি করবে এবার, জাস্ট প্লাস এক করে যোগ ইনক্রিমেন্ট করবে। করবে, জাস্ট এইখানে মাইনাসটা রিমুভ হয়ে যাবে। ওকে, সো সে এক এক করে যোগ করতেছে। আচ্ছা, আমরা একবার ট্রাই করি যে আসলে সে কাজ করতেছে কিনা। সো প্লাস, এই যে সে কিন্তু বাড়তেছে অ্যান্ড আমাদের ফায়ার বেসেও ডেটাগুলো আপডেট হচ্ছে। এই যে কোয়ান্টিটি 8, এই যে 9, অ্যান্ড আমরা যদি কমাই সেক্ষেত্রে এই যে আবার এই কোয়ান্টিটি কিন্তু কমতেছে। আচ্ছা, এইখানে এইবার আমাদের যে কাজটা করব, আমাদের কোয়ান্টিটি যদি 1 থাকে অ্যান্ড আমরা আবার যখন এই ব্যাক আইকনে ক্লিক করব, আই মিন রিমুভ আইকনে ক্লিক করব, তখন এই ডেটাটা রিমুভ হয়ে যাবে আমাদের কার্ডে থেকে। সো এই জিনিসটা আমাদের করতে হবে। আর রিপন ভাই, আপনি মাইকটা অফ করে রাখেন কাইন্ডলি। আচ্ছা, সো এইখানে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে পারি, আমরা আগে কোয়ান্টিটিটাকে চেক করতে পারি। সো আমরা বলি যে প্রোডাক্টের কোয়ান্টিটি যদি ছোট হয় 2-এর থেকে, দ্যাট মিন্স যদি 1 হয়, অ্যাকচুয়ালি আমরা সরাসরি এটাকে এইভাবে বলতে পারি যে ডাবল ইকুয়াল যদি 1 হয়, সেক্ষেত্রে এইখানে আইকনটা দেখাবে আইকনস ডট ডিলিট। আদারওয়াইজ সে মাইনাস যে আইকন, সেই আইকনটাকেই দেখাবে। আমরা রান করি, এই যে আমাদের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড কোয়ান্টিটিটা যখন 1-এর থেকে বেড়ে যাবে তখন কিন্তু আমাদের আবার সেই মাইনাস আইকনটাই দেখাবে। যেমন এই যে দেখুন, এই যে মাইনাস আইকন দেখাচ্ছে। আবার যখন আমরা 1-এ চলে আসবো, দ্যাট মিনস সে হচ্ছে আমাকে ডিলিট যে আইকন, সেই আইকনটা দেখাচ্ছে। সো এইবার আমরা জাস্ট অন প্রেসেও একটা লজিক অ্যাপ্লাই করব যে ইফ প্রোডাক্টের কোয়ান্টিটি যদি 1 হয়, সেক্ষেত্রে সে যখন অন প্রেস করতেছে তখন একটা ফাংশন এখানে এক্সিকিউট করবে, যে ফাংশনটার মাধ্যমে আমরা ডেটাটাকে ডিলিট করে দিব। আচ্ছা, যদি না হয় এলসে সে কিন্তু ঠিকঠাকভাবেই কাজ করবে। দ্যাট মিন্স এখানে যে ফাংশনটা ছিল, এই ফাংশনটাই কিন্তু সে অ্যাপ্লাই করতেছে। বাট যখনই প্রোডাক্টের কোয়ান্টিটিটা 1 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স সে ডিলিট করবে। আমরা যদি প্রিন্ট করি, দেখুন সে এই ডিলিটটাকে প্রিন্ট করবে, এই যে প্রিন্ট করতেছে। বাট যখন এইটা 1 থেকে বেশি, তখন কিন্তু ডিলিট প্রিন্ট করতেছে না, এই যে। সো দ্যাট মিন্স আমরা এখানে জাস্ট ডিলিট ফাংশনটাকে কল করে দিলেই হয়ে যাবে। সো আমরা যদি এই জিনিসটাকেই কল করি, সো আমরা স্পেসিফিক ডকুমেন্টের ভিতরে গেলাম, জাস্ট এইটাকে আমরা ডিলিট যে ফাংশন, এই ফাংশনটা এক্সিকিউট করে দেব। দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু শেষ। সো প্রোডাক্টের ভিতরে যাবে সে অ্যান্ড ডিলিট করে দিবে। সো এই যে ডিলিট, অ্যান্ড আমাদের ফায়ার বেসেও কিন্তু ডেটাটা নাই, এই যে চলে গেছে ফায়ার বেস থেকে। অ্যান্ড এইটাকেও যদি ডিলিট করে দেই, এই যে ফায়ার বেস থেকে কিন্তু আমাদের ডেটাটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, সো আমরা আবার প্রোডাক্টটা যুক্ত করি। আচ্ছা, আমরা যদি কার্ডে যাই, এই যে আমাদের ডেটা কিন্তু আবার চলে আসছে। ওয়েল, সো আমাদের মোটামুটি কিন্তু এই জিনিসটা হয়ে গেল। আচ্ছা, আমাদের আরেকটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের টোটাল যে অ্যামাউন্টটা, সেই টোটাল অ্যামাউন্টটা আমাদের এইখানে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, সো এইখানে টোটাল অ্যামাউন্টটা আমরা ক্যালকুলেটটা আসলে করব কোথায়? আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে টোটাল অ্যামাউন্টটাকে হচ্ছে ক্যালকুলেট করে রাখতে পারি।
বাট এইখানে আমাদের কাজটা করতে হবে মেইনলি এই স্ট্রিম বিল্ডারের ভিতরে, কারণ আমাদের ডেটাটা কিন্তু হচ্ছে টাইম টু টাইম এখানে আপডেট হচ্ছে। সো আপডেট হওয়ার পরের যে টোটাল অ্যামাউন্টটা সেইটা কিন্তু আমাদের লাগবে। সো আমরা যে কাজটা করতে পারি, এই স্ট্রিম বিল্ডারের ভিতরে যখন আমরা সব কিছু লজিক চেক করতেছি, লাইক আমাদের ডেটা ওয়েটিং নাই অ্যান্ড ডেটা হচ্ছে আমাদের ইজ এমটি না, দ্যাট মিনস আমাদের কাছে ডেটা যখন আছে তখন সে এখানে কাজ করবে এটা। সো টোটাল অ্যামাউন্ট এইখানে এসে সে হচ্ছে টোটাল অ্যামাউন্টটাকে ক্যালকুলেট করবে। এই যে সে কিন্তু বারবার প্রিন্ট হবে, এই দেখেন, এই যে যখনই আমাদের এই ফায়ারবেসের মধ্যে কোনো একটা কিছু চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটা প্রিন্ট করবে। দ্যাট মিনস আমাদের এই জায়গাতে এসে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটাকে হচ্ছে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আমরা এইখানে কিছু একটা চেঞ্জ করে দেখি তো, কোয়ান্টিটিটাই লাগছে। আচ্ছা হ্যাঁ, সব সময় কিন্তু এটা প্রিন্ট হচ্ছে। সো দ্যাট মিনস আমরা চাইলেই এইখানে হচ্ছে ক্যালকুলেটটা করতে পারি যে যখন আমাদের ফায়ারবেসের মধ্যে কিছু একটা চেঞ্জ আসতেছে সাথে সাথেই সে হচ্ছে এই ফাংশনটাকে আবার পুনরায় কল করবে, আই মিন টোটাল অ্যামাউন্টের যে ফাংশনটা সেই ফাংশনটাকে। আচ্ছা, সো এখানে আমরা একটা কাজ করি, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি টোটাল অ্যামাউন্ট নামে, ইজ ইকুয়াল আমরা এখানে ডেটাটাকে হচ্ছে ক্যালকুলেট করব। এইবার বিষয় হচ্ছে আমাদের ডেটা কিন্তু হচ্ছে একটা লিস্ট আকারে আছে, এই স্ন্যাপশটের ভিতরে একটা লিস্ট আকারে আছে। সো প্রত্যেকটা ডেটার ডক্স, এই যে, সো ডক্স কিন্তু একটা লিস্ট দিচ্ছে আমাকে। সো আমি কি করব, এই লিস্টটাকে আগে ধরবো। সো স্ন্যাপশট ডট ডেটা এর যে ডক্স অর্থাৎ লিস্ট, সেই লিস্টের মধ্যে আমরা ফোল্ড নামে একটা মেথডকে ব্যবহার করতে পারি এই আমাদের যে টোটাল অ্যামাউন্ট বা টোটাল ডেটা এই টাইপের কিছু হচ্ছে ক্যালকুলেশনগুলো করার জন্য। সো আমরা যদি এখানে ডট দিয়ে লিখি ফোল্ড, এই যে এই ফোল্ডটা আমাদের বেশ কিছু টাইপের ডেটা নিচ্ছে। সো প্রথমে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। সো ইনিশিয়াল ভ্যালু আমরা সবসময় 0.0 রাখবো। এটা কি ফায়ারবেসের বিল্ডিং? না না না, এটা ফায়ারবেসের না, এটা আমরা সমস্ত লিস্টের মধ্যেই ব্যবহার করতে পারবো ডার্টের। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ। আচ্ছা, সো ফলস অ্যান্ড এটার মধ্যে দেখেন আরো কি কি নিচ্ছে। এটার মধ্যে আমাদের হচ্ছে সাম নেবে, এই টি মিনস এটা হচ্ছে আমাদের সাম অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা হচ্ছে আমাদের সামারাইজ করতেছে, আই মিন হচ্ছে যুক্ত করতেছে সমস্ত ডেটাটা ক্যালকুলেট করার পরে, সেই সাম ভ্যালুটা এখানে নিবে। অ্যান্ড আরেকটা নিবে আমরা যে ডেটাটার ওপরে আমরা হচ্ছে এই ফোল্ড মেথডটাকে অ্যাপ্লাই করতেছি, দ্যাট মিনস কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট। সো এটা ওয়ান কাইন্ড অফ ফর লুপ, এটা সে ব্যবহার করবে, প্রত্যেকটা ডেটাটাকে সে ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে নিয়ে আসবে অ্যান্ড সেই ডেটা অনুযায়ী সে হচ্ছে সাম করবে। আচ্ছা, সো এইটা যেহেতু একটা ফাংশনকে রিটার্ন করে, সো আমরা ফাংশনকে নেই অ্যান্ড সে কিন্তু দুইটা ডেটা অ্যাকসেপ্ট করতেছে। সো সেটাকে আমরা জাস্ট অ্যাকসেপ্ট করব, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ডক। আচ্ছা, ডকটা মেনলি আমাদের হচ্ছে এই যে ডক্স, এই ডক্সের এক একটা ইন্ডিভিজুয়াল ডেটা। সো এটা ওয়ান কাইন্ড অফ ফর লুপ, এটা হচ্ছে কাজ করতেছে। আচ্ছা, সো এই ডকের মধ্যে আমরা কি পাবো, ডেটা পাবো। এই যে আমরা চাইলে একটা কাজ করতে পারি, আমরা প্রোডাক্টটাকে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি। সো ডট এর মধ্যে যে অ্যাকচুয়াল ম্যাপ ডেটা, সেই ডেটাটাকে আমরা হচ্ছে জাস্ট প্রোডাক্ট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। ওকে, দেন আমরা চাইলে হচ্ছে ডেটাটাকে পার্স করে নিতে পারি, অথবা পার্স ছাড়াও হবে। আমরা দেখি আগে যে আমাদের টাইপটা কি আছে। আচ্ছা, টাইপ আছে হচ্ছে আমাদের ইন্টিজার। আচ্ছা, সো আমরা এটা না করলেও হবে। সো আমরা যেটা করব, আমরা রিটার্ন করব সামটাকে, সাম প্লাস করব। সো সাম কিন্তু ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল এই ভ্যালুটাকে নিবে, ইনিশিয়াল ভ্যালু। সো এই ভ্যালুর সাথে আমরা যুক্ত করব কাকে, আমাদের যে প্রাইসটা আছে। আচ্ছা, সো আমাদের প্রাইসটা আসলে কোত্থেকে পাবো, আমাদের প্রাইসটা আছে হচ্ছে প্রোডাক্টের ভিতরে। এই প্রোডাক্টের যে প্রাইস, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা প্রোডাক্ট আমরা এবার পাচ্ছি। এই যে এইখানে যে যে প্রোডাক্টগুলো আছে,
ইন্ডিভিজুয়াল এক একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এই প্রোডাক্ট ভ্যারিয়েবলটা। সো এই প্রোডাক্টের এইটা হচ্ছে একটা লাগবে আমাদের কোয়ান্টিটি আর একটা হচ্ছে প্রাইস। সো এই দুইটা জিনিসকে আমাদের গুণ করতে হবে। গুণ করলে যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের টোটাল সাম। অ্যান্ড দেন এইভাবে যতগুলা প্রোডাক্ট আছে আমাদের ওয়ান কাইন্ড অফ লোভ ব্যবহার করে সে হচ্ছে সবগুলা প্রোডাক্টকে একসাথে গুণন করে সাম অ্যামাউন্টটাকে রিটার্ন করে দিবে। টোটাল যে সাম অ্যামাউন্টটা পাবে সেই ডেটাটাকে জাস্ট রিটার্ন করবে। সো আমরা একটু দেখি যে আসলে ঠিকঠাকভাবে কাজ করে কিনা। সো প্রোডাক্টের কোয়ান্টিটি সে গুণ করবে কার সাথে? প্রোডাক্টের প্রাইসের সাথে। ওকে, আচ্ছা এই জিনিসটা মেবি উল্টে গেল নাকি? ভাইয়া সামের ইকুয়াল হবে না, সাম ইকুয়াল রিটার্নে? না, সামের মধ্যে কিন্তু অলরেডি হচ্ছে ভ্যালু আছে, ইনিশিয়াল ভ্যালুটাকে নিচ্ছে। সো এই ভ্যালুটাকে আমরা জাস্ট প্লাস করে দিচ্ছি এর সাথে। আচ্ছা আমাদের ইরোড দিচ্ছে, কোথায় ইরোড দিচ্ছে দেখি। আচ্ছা প্রাইস হচ্ছে, আচ্ছা এইখানে দেখেন আমাদের পার্স কিন্তু করতেই হচ্ছে। আচ্ছা প্রাইসটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে অ্যাজ এ স্ট্রিং ভ্যালু, অ্যান্ড আমরা রিটার্ন এখানে স্যান্ডও করতেছি অ্যাজ এ স্ট্রিং। সো আমরা একটা কাজ করতে পারতাম যে সরাসরি প্রাইসটাকে হচ্ছে আমরা ডাবলে অথবা ইন্টিজারে আমরা হচ্ছে স্যান্ড করে দিতে পারতাম। আচ্ছা যেহেতু আমরা হচ্ছে স্ট্রিংয়ে নিয়েছি, সো আমরা এটাকে আগে ইন্টিজারে কনভার্ট করে নেই। সো আমরা একটা প্রাইস নামে ভ্যারিয়েবলই রেখে দেই, যার মধ্যে আমরা কি করব, int.parse করব কাকে? প্রোডাক্টের প্রাইসটাকে। সো এটা হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু, ইন্টিজারে পার্স হয়ে প্রাইসের মধ্যে গিয়ে স্টোর হবে। সো আমরা জাস্ট প্রাইস দিয়ে গুণ করব কোয়ান্টিটিটাকে। আচ্ছা টাইপ ইন্ট ইজ নট কোনটা থেকে দিচ্ছে আমাদের দেখি তো। আচ্ছা প্রাইস কে রে ভাই? প্রোডাক্টের, ও আচ্ছা না ঠিকই তো ছিল। আরেকটা কাজ করে দেখি, আমরা টু স্ট্রিং করে দেখি জিনিসটাকে। আচ্ছা এবার কিন্তু চলে গেছে। আচ্ছা এখানে সে টাইপ ইন্ট বলতেছিল কেন? ইন্টিজার যদি থাকতো তাহলে তো কাজই করার কথা ছিল। এইখানে দেখেন ইন্টিজারই নিছিলেন স্যার। একটা জায়গায় দেখেন ইন্টিজার নিছে, আরেকটা জায়গায় স্ট্রিং নিছে কেন? আমরা একটু দেখি তো। প্রোডাক্ট ডিটেলস, ডিসকাউন্ট প্রাইস, অরিজিনাল প্রাইস। আচ্ছা আমাদের এই প্রাইসটার জন্য মেবি এই জিনিসটা হয়েছে। এই যে এটা হচ্ছে স্ট্রিং, এই যে ডিসকাউন্ট যে প্রাইসটা দিছিলাম এইটা হচ্ছে আমরা স্ট্রিং এ নিছিলাম, আর অরিজিনাল প্রাইসটা হচ্ছে আমাদের নাম্বারে আছে। সো আমাদের এই মিস্টেক ছিল এখানে। আচ্ছা সো সমস্যা নাই। আচ্ছা বাদ বাকি সবকিছু কিন্তু ঠিক আছে, জাস্ট এইখানে আমাদের স্ট্রিংটা হয়ে গেছে এই যে এটা। আচ্ছা এটাকে আমরা জাস্ট নাম্বারে করে দিই। ওকে সো কার্ডের মধ্যেও তাহলে আমাদের ম্যানুয়াল আপডেটটা করতে হবে। এখানে আমরা আপডেটটা করে ফেলি 2250। ওকে সো আমরা এইবার চাইলে কিন্তু হচ্ছে আমাদের এই যে জিনিসটা লাগবেই না, যেহেতু সরাসরি ইন্টিজারে আছে। সো পার্স করা লাগবে না, তারপরেও আমরা পার্স করে রেখে দিচ্ছি যদি আমাদের বাই চান্স এই জিনিসটা হচ্ছে আমরা স্ট্রিংয়ে দিয়ে দেই বা সামহাউ স্ট্রিংয়ে যেতেই পারে। সো সেক্ষেত্রে যাতে আমাদের এই জিনিসটা অ্যাকচুয়াল ইন্টিজারেই পার্স হয়। অ্যান্ড এই প্রাইসটা কখনোই ইন্টিজার হয় না, যদিও প্রাইসটা হবে হচ্ছে ডাবল, যেমন 50 টাকা 50 পয়সা এই টাইপের হতে পারে। সো ডাবলে থাকবে অ্যাকচুয়ালি। সো আমরা জাস্ট সেক্ষেত্রে ডাবল ডট পার্স করে দিব, তাহলেই হয়ে যাবে লাইক ডাবল ডট পার্স। এই যে সেক্ষেত্রে সে অ্যাকচুয়াল যে প্রাইসটা সেই প্রাইসটা দিবে। যদি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকে সেই সংখ্যাগুলো সহ সে হচ্ছে ক্যালকুলেট করবে। আচ্ছা সো টোটাল অ্যামাউন্ট, আমরা জাস্ট এই টোটাল অ্যামাউন্টটাকে নিয়ে বসাই দেব কোথায়? এই টোটাল অ্যামাউন্টের মধ্যে। এই যে এখানে কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্ট আমরা দেখাচ্ছিলাম। ওকে সো আমাদের টোটাল অ্যামাউন্ট যে ভ্যারিয়েবল
এটা কি বাইরে নাকি? স্ন্যাপশটের বাইরে তো ভাইয়া, স্টিম বিল্ডারের বাইরে মনে হয়, তাইলে হবে না তো। আচ্ছা, সমস্যা নাই। আমরা হচ্ছে তাহলে স্ট্রিম বিল্ডারটাকে এক কাজ করতে হবে, আমাদেরই মিস্টেক ছিল। স্ট্রিম বিল্ডারটাকে আমাদের হচ্ছে Total না দিয়ে wrap করতে হতো। ইন্টায়ার কলামের মধ্যে দিতে হবে। আর রিটার্নও করতে হবে একটা কলাম, তারপর ওইটা দিতে হবে না? আচ্ছা, আমাদের কিছু একটা কেটে দিছি মেবি। এই জিনিসটা ভাই আমার ওদিনকে 3 ঘন্টা সময় লাগাইছে, আমারও হয় না, আর কি কি জন্য আসে না, পরে এইভাবে করছি, পরে আসছে। এইখানে দিতে হবে। এখন আসবে। এই যে এখন চলে আসছে। সো এটা যদি কমাই বাড়াই সেক্ষেত্রে এই জিনিসটাও ক্যালকুলেট হচ্ছে। এই যে একটা যদি থাকে তাহলে হচ্ছে 2250, যদি দুইটা থাকে সেক্ষেত্রে 4500। সো ক্যালকুলেট কিন্তু ঠিকঠাকই করতেছে সে। আচ্ছা, আমরা যদি আরেকটা প্রোডাক্ট দেই সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্টের যে সামটা আসে সেই অ্যামাউন্টটা দেখাবে। এই যে সে কিন্তু ঠিকঠাকই দেখাচ্ছে। ওকে, সো আমাদের সামারাইজেশনের কাজটা কিন্তু এখানে শেষ। আচ্ছা, এখানে যে ইন্টার বডিতে হচ্ছে স্ট্রিম বিল্ডার দিয়ে র্যাপ করবেন আর কি। সো এই জিনিসটাই জাস্ট মিস্টেক ছিল, যেহেতু আমাদের একটা ভ্যারিয়েবল আমাদের লাগতেছে বা একটা ডেটা লাগতেছে, টোটাল অ্যামাউন্ট, যে ডেটাটা আমরা হচ্ছে পরবর্তীতেও কল করব, আমাদের নিচেও কল করতে হবে। সো স্ট্রিম বিল্ডারের ভিতরেই কিন্তু এই জিনিসটাকেও নিতে হবে। সো আমরা ইন্টার জিনিসটাকেই অ্যাকচুয়ালি স্ট্রিম বিল্ডার দিয়ে র্যাপ করে নিয়েছি। আচ্ছা, সো আমাদের মোটামুটি কাজগুলো কিন্তু এখানে শেষ। সো আমরা যেটা করব, চেক আউট করব। আচ্ছা, আমাদের সময় কতটুকু আছে দেখি একটু। আচ্ছা, 2 মিনিট, আমরা আরেকটা লিঙ্কে জয়েন করি, দেন আমরা চেক আউটের কাজে যাচ্ছি। ওকে, সো এইখানে আমাদের সমস্ত কাজগুলো কিন্তু হয়ে গেল। আই মিন আমাদের কার্ডের যে ফাংশনালিটি, সেই ফাংশনালিটিগুলো কিন্তু ডান। আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে, সব কিছু, এভরিথিং ইজ রাইট। সো এবার আসি আমরা চেক আউটে। সো চেক আউটে যখন যাব, আমাদের পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। সো পেমেন্ট গেটওয়ে, আমরা কোন মেথডে পেমেন্টটাকে করতে চাচ্ছি সেই গেটওয়েটাকে সিলেক্ট করে দেন আমরা হচ্ছে আমাদের পেমেন্টের যে স্টেপ, সেই স্টেপের মধ্যে যাব। দেন পেমেন্ট করার পরে আমাদের অর্ডারটা কমপ্লিট হবে। সো চলুন হচ্ছে আমরা সেই কাজটা করি। এই জিনিসটা ডিস্টার্ব করতেছে আমাকে অনেক। আচ্ছা, তো আমরা হচ্ছে চেক আউট নামে আমরা একটা ভিউ ক্রিয়েট করি। চেক আউট ভিউ, অ্যান্ড আমাদের যে অ্যাপ বারটা ছিল সেটাকে আমরা নিয়ে আসি। ভাই, আচ্ছা, চেক আউট। ওকে, সো আমরা কার্ট থেকে যখন এই চেক আউট বাটনে ক্লিক করব, তখন হচ্ছে আমরা গেট জট 2 করব। কোথায়? আমরা হচ্ছে চেক আউট পেজে যাব, চেক আউট ভিউ। ওকে, সো আমরা চেক আউট ভিউতে যাব। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে বিকাশ যে পেমেন্ট গেটওয়ে, সেই পেমেন্ট গেটওয়েটাকে ইন্ডিকেশন করে দেখাবো আপনাদের। অ্যান্ড অনেক পেমেন্ট গেটওয়ে আছে, লাইক SSL কমার্স, পেপ্যাল, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, তারপরে হচ্ছে আপনার স্ট্রাইপ, দেন ক্রিপ্টোকারেন্সির মধ্যে বাইন্যান্স রয়েছে। সো অনেক পেমেন্ট গেটওয়েগুলো কিন্তু রোজার নাকি রেজার আছে একটা, রাজর পে, ওটা ইন্ডিয়ান গেটওয়ে।
আচ্ছা, সো অনেক পেমেন্ট গেটওয়ে আছে অ্যাকচুয়ালি, আপনারা হচ্ছে এইগুলো চাইলে ব্যবহার করতে পারবেন, বাট আমরা হচ্ছে বিকাশ দেখাবো। অ্যান্ড আপনাদের যদি পেমেন্ট গেটওয়ে নিয়ে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলে কিছু ভিডিও আছে এই রিলেটেড, একটা প্লেলিস্ট চলতেছে কারেন্টলি, সো চাইলে ওইটাও দেখতে পারেন। ওইখানে অনেকগুলো গেটওয়ে নিয়েই মেনলি আমরা কাজ করব। তো আমি লিঙ্কটা দিয়ে দিব নি আপনাদের, যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে ব্যবহার করতে পারেন। যেমন এই যে আমাদের হচ্ছে বিকাশ দেখানো আছে অলরেডি, উদ্যোক্তা পে, এটা হচ্ছে বাংলাদেশের একটা পেমেন্ট গেটওয়ে। এটা হচ্ছে আপনার অটোমেশন সিস্টেম আর কি। অ্যান্ড SSL কমার্স, এটাও বাংলাদেশের একটা পেমেন্ট গেটওয়ে। সো এই জিনিসগুলো দেখানো আছে, আস্তে আস্তে এখানে হচ্ছে আমরা ডিটেলস আনবো। সো যদি কারো এইটার দরকার হয়, আই মিন পেমেন্ট গেটওয়েগুলো নিয়ে কাজ করা দরকার হয়, সেক্ষেত্রে এই জিনিসটা ফলো করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। চ্যানেল নাম দিলে তো হবে। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রোগ্রামিং ওয়ার্মহোল। আমি আপনাদের প্লে লিস্টের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ভাইয়া চেক আউট আর কি পেমেন্টের আগে তাহলে যে অ্যাড্রেস নাম এগুলা দিতে হবে না? হ্যাঁ, দিতে হবে। এগুলা ফাংশনালিটি করবেন, অ্যাড্রেস নাম এগুলো দিবেন, জাস্ট এই সেম জিনিসই তো, শুধুমাত্র এখানে হচ্ছে ফিল্ডগুলো রাখবেন, ওই ফিল্ডের ডেটাগুলো সহ হচ্ছে অর্ডারের মধ্যে গিয়ে জমা করে দিবেন। এরপরের যে চেক আউটের মধ্যে যে কাজগুলো করব, আই মিন অর্ডারের যে ডেটাগুলো স্টোর করব, ওইখানে জাস্ট হচ্ছে এই ফিল্ডগুলোর যে ডেটা, আই মিন ফিল্ডের যে ভ্যালু, সে হচ্ছে যে অ্যাড্রেসটা দিচ্ছে ওই ভ্যালু সহ শুধুমাত্র হচ্ছে অর্ডারের ডেটাটা স্টোর করবেন। আচ্ছা, এই যে আপনাদের হোয়াটসঅ্যাপে প্লেলিস্টটার লিঙ্ক দিছি, চাইলে হচ্ছে এখান থেকেও আপনারা হচ্ছে দেখতে পারেন। আজকে হচ্ছে আমরা শুধুমাত্র বিকাশ পেমেন্ট গেটওয়েটাকে ইন্টিগ্রেশন করে দেখাবো। আরেকটা জিনিস, যে কোনো পেমেন্ট গেটওয়ে আপনার ইন্টিগ্রেশন করতে যান না কেন, আপনাদের কিন্তু মার্চেন্ট থাকা লাগবে। যেমন বিকাশের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে মাস্ট, সেই মার্চেন্ট ব্যবহার করেই আপনার হচ্ছে পেমেন্ট গেটওয়েটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো স্যান্ডবক্স ব্যবহার করে জাস্ট টেস্টিংয়ের জন্য আপনারা হচ্ছে পেমেন্টটাকে ইন্টিগ্রেশন করতে পারবেন। আচ্ছা, সো আমরা চেক আউটে যাই, অ্যান্ড চেক আউট ভিউতে চলে আসছে অলরেডি। সো বডি, আমরা একটা প্যাডিং নিয়ে নেই। আচ্ছা, লেটস সে আমরা হচ্ছে এখানে একটা লিস্ট ভিউ ডট সেপারেটেড নেই, জাস্ট এটা ইউআই ডিজাইন করতেছি। সো তো কিছু আসলে বলার মেবি দরকার নাই, তো আমি আমার মতো করে জাস্ট একটা ইউআই এখানে করতেছি। ওকে, সো মনে করেন আমার এইটাই হচ্ছে একটা গরিব গরিব একটা ডিজাইন।
কই বিকাশের লোগো, কই লোগো 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 লোগো। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমার ইউআই ডিজাইন জাস্ট চেক আউটের সময়। আচ্ছা, একটা কাজ করি, একটা লিস্ট আমি ডিফাইন করে নিই, যার মধ্যে আমি হচ্ছে গেটওয়েজ গুলোকে রাখবো লিস্ট অফ ম্যাপ। সো এর মধ্যে আমার গেটওয়েজ গুলো থাকবে, যেহেতু আমার মাল্টিপল গেটওয়ে থাকতে পারে, সো দ্যাটস ওয়াই আমি এখানে এই জিনিসটা করতেছি। আচ্ছা, সো গেটওয়ের আমার একটা নেম হতে পারে, লেটস সে এটা হচ্ছে বিকাশ অ্যান্ড লোগোর ইউআরএলটা, অ্যান্ড আমি আরেকটা রাখি সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ওকে, সো ক্যাশ অন ডেলিভারি যারা করবে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না, জাস্ট ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলেই কিন্তু পেমেন্টটা হচ্ছে হয়ে যাবে, আই মিন অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্যাশ অন ডেলিভারির একটা আইকন নিয়ে এসে জাস্ট এখানে রেখে দিই। ওকে, সো আইটেম কাউন্টস, আমার যে গ্যাসওয়ে আছে গ্যাসওয়ের লেন্থ, পারফেক্ট। অ্যান্ড আইকনের ক্ষেত্রেও সেম, আমার গ্যাসওয়ে এর ইন্ডেক্সের লোগো, সো এটা হচ্ছে মেইনলি আমার আইকন। ওকে, অ্যান্ড আমি ফিডটাকে কভার করে দেই। ভাই এইখানে আপনারা ডিজাইনটা যে কোনোভাবে আপনাদের মতো করে আপনারা করতে পারেন, এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নেই। আচ্ছা, এই যে এখানে দেখেন আমার কিন্তু দুইটা গেটওয়ে আছে, একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অথবা কট। সো আমার এখানে যখন ক্লিক করবে, লাইক বিকাশে ক্লিক করলে বিকাশটা সিলেক্টেড থাকবে, অ্যান্ড ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্টেড হবে। সো একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সিলেক্টেড, অ্যান্ড সেটা হচ্ছে নালেবল, এটার মধ্যে ভ্যালু থাকতেও পারে নাও থাকতে পারে। সো আমি যখন এই স্পেসিফিক কোনো একটা আইটেমের মধ্যে ক্লিক করব, অর্থাৎ কন্টেইনারে ক্লিক করব, তখন আমার অন ট্যাপের মধ্যে কি হবে, সেট স্টেট কল করে আমি হচ্ছে সিলেক্টেডের যে ভ্যালু, আমার যে ইন্টিজারের ভ্যালু, সেই ভ্যালুটাকে আমি ইন্ডেক্সের সাথে এখানে অ্যাড করে দিব। আই মিন ইন্ডেক্সের যে ইন্ডেক্সে সে ক্লিক করবে সেই ইন্ডেক্সের ডেটাটা হচ্ছে আমার সিলেক্টেডের ভ্যালু হিসাবে আমি জাস্ট এখানে যুক্ত করে দিব বা অ্যাসাইন করে দিব। ওকে, সো আমি এইখানে এসে আমার এই বর্ডারের মধ্যে এসে আমি জাস্ট একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি যে আমার সিলেক্টেড যদি ডাবল ইকুয়াল ইন্ডেক্স হয়, সো ইন্ডেক্সের সাথে যেটা ম্যাচ করবে, আই মিন সিলেক্টেড যদি 0 হয়, আমার এই ইন্ডেক্সের মধ্যে কিন্তু 0 1 2 3 4 এইভাবে থাকবে। সো সিলেক্টেড ডাবল ইকুয়াল ইন্ডেক্স হয়, দ্যাট মিনস যদি সিলেক্টেড 0 হয় অ্যান্ড ইন্ডেক্স যে ইন্ডেক্সের ডেটাটা হচ্ছে 0 হবে, সেই ইন্ডেক্সের মধ্যে আমার ডেটাটা কালারটা হবে লেটস সে রেড কালার, আদারওয়াইজ সে এইভাবে যেরকম কালার দেখাচ্ছিল সেই কালারটাই হবে। আচ্ছা, সো আমি যদি এখন বিকাশে ক্লিক করি, এই দেখেন বিকাশটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, দ্যাট মিনস আমার হচ্ছে এই যে এটা বুঝতে পারতেছি যে হ্যাঁ আসলেই সিলেক্টেড অবস্থায় আছে। ক্যাশ অন ডেলিভারি দিলে এই যে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্টেড আছে, যেটাতে ক্লিক করব সেইটা সিলেক্টেড অবস্থায় আমার এখানে দেখাচ্ছে। আচ্ছা, সো আমি আরেকটা কাজ করব, এটাকে কলাম দিয়ে র্যাপ করে দেই, এক্সপেন্ডেড করে দেই, অ্যান্ড একটা বাটন নিব, এলিভেটেড বাটনই নেই, টেক্সট কন্টিনিউ, এই যে আমার এই বাটনটা। সো আমি যখন কোনো একটা গেটওয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে যখন কন্টিনিউতে ক্লিক করব, তখন যাতে আমার পেমেন্টের যে অপশন সেই অপশনটাতে আসে, অ্যান্ড যখন ক্যাশ অন ডেলিভারি সিলেক্টেড থাকবে তখন যাতে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যায়। সো আমি এই জিনিসটাকে একটু এখানে করে নেই। সো
কন্টিনিউ টু অর্ডার নামে আমি একটা ফাংশন ক্রিয়েট করলাম অ্যান্ড এখানে ফার্স্ট অফ অল আমি চেক করব আচ্ছা এই ফাংশনটা কখন কল হবে যখন আমি এই কন্টিনিউ বাটনে ক্লিক করব সো এখানে ক্লিক করলে আমার কন্টিনিউ টু অর্ডার এই ফাংশনটাকে সে কল করবে আচ্ছা আমি যদি প্রিন্ট করি কিছু একটা দেখেন আমি যখন এখানে ক্লিক করব এই যে এটা কিন্তু হচ্ছে প্রিন্ট হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস আমি করব এই কন্টিনিউ টু অর্ডার তখনই হবে যখন আমার এই সিলেক্টেডের মধ্যে কোনো একটা ভ্যালু থাকবে বাট যখন নাল থাকবে তখন কিন্তু এই ডেটাটা আমি দেখাতে চাচ্ছি না আই মিন এইখানে কোনো কিছু ক্লিক করা যাবে না সো সিলেক্টেড ডাবল ইকুয়াল যদি নাল হয় সেক্ষেত্রে তুমিও ভাই নাল আদারওয়াইজ কন্টিনিউ টু অর্ডার আমি যদি আবার যাই এখন এই যে এটা কিন্তু নাল অবস্থায় আছে এর মধ্যে ক্লিক করা যাচ্ছে না বাট যখনই আমি এখানে ক্লিক করব কোনো একটা কিছু সিলেক্ট করব এই যে এটা কিন্তু এইবার ক্লিক করা যাচ্ছে ওকে সো এখানে আমি এবার চেক করবো আরেকটা জিনিস যে ইফ সিলেক্টেড ডাবল ইকুয়াল যদি 0 হয় দ্যাট মিনস এটা হচ্ছে আমার বিকাশ পেমেন্ট গেটওয়ে আমি জাস্ট আমার ইউআইয়ের ওপর বেস করে ফাংশনালিটির উপর বেস করে আপনাদের দেখাচ্ছি বাট আপনাদের অ্যাপের ওপর ডিপেন্ড করে মেনলি আপনারা কিভাবে ডেটাগুলোকে হ্যান্ডেলিং করতেছেন ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে এটা হচ্ছে বিকাশ স্ট্যাটিক যেহেতু রাখতেছি সো আমি জানি যে আসলে বিকাশের ইন্ডেক্সটা হচ্ছে 0 সো আমি বলে দিচ্ছি সরাসরি যদি আমার সিলেক্টেড ডাবল ইকুয়াল 0 হয় দ্যাট মিনস এটা হচ্ছে বিকাশ পেমেন্ট গেটওয়ে বিকাশ এলস এটা হচ্ছে আমার ক্যাশ অন ডেলিভারি ওকে সো এটা হচ্ছে আমার ক্যাশ অন ডেলিভারি আমি যদি ক্লিক করি এই যে ক্যাশ অন ডেলিভারি বিকাশ ওকে সো মোটামুটি কিন্তু আমার কাজটা এখানে হয়ে যাচ্ছে ঠিকঠাকভাবেই সো আমি এখানে যে কাজটা করব যখন বিকাশ সিলেক্টেড অবস্থায় থাকবে তখন আমি বিকাশ পেমেন্ট নামে আরেকটা ফাংশনকে কল করব আচ্ছা ওকে সো যখন আমার এই সিলেক্টেডটা আই মিন পেমেন্ট গেটওয়েটা বিকাশ থাকবে 0 থাকবে তখন হচ্ছে বিকাশ পেমেন্ট এই ফাংশনটা আমি জাস্ট এক্সিকিউট করব আদারওয়াইজ আমি প্লেস অর্ডার নামে আরেকটা ফাংশন ক্রিয়েট করি সেই ফাংশনটাকে এক্সিকিউট করাবো ক্যাশ অন ডেলিভারি যদি থাকে সো প্লেস অর্ডার পারফেক্ট আচ্ছা সো প্রথমেই আমরা হচ্ছে বিকাশ পেমেন্ট গেটওয়েটাকে একটু দেখি যে আসলে বিকাশটাকে কিভাবে ইন্ডিকেশন করব সো বিকাশ ইন্ডিকেশন করার জন্য আমরা হচ্ছে pub.dev-এ প্যাকেজ পেয়ে যাব অলরেডি রেডি ম্যাচ আচ্ছা সো আমরা যদি এখানে সার্চ করি বিকাশ লিখে সেক্ষেত্রে দেখেন ফ্লাটার বিকাশ নামে একটা প্যাকেজ অলরেডি আছে বাট এই প্যাকেজটার মধ্যে কিছু সমস্যা আছে যে সমস্যাগুলোর জন্য এই ফ্লাটার বিকাশ প্যাকেজটা ব্যবহার করা যায় না সো কোড বক্সার এই টাইপের কিছু একটা কোম্পানি থেকে হচ্ছে এই প্যাকেজটা বিল করছিল আব্দুল্লাহ আল মাসুম অ্যান্ড আরেকজন মিলে সো এই প্যাকেজটা কাজ করে না বাট তাদের গিটহাব রিপোজিটরির মধ্যে এইটার ফিক্সড একটা ভার্সন আছে সো সেই ভার্সনটা কাজ করে বাট তারা কিন্তু এই জিনিসটাকে হচ্ছে কি বলে প্যাকেজ হিসাবে আপডেট করেনি দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখান থেকে ব্যবহার করতে পারি না সো আমরা যদি একটু দেখি এই যে বিকাশ নামে আরেকটা প্যাকেজ আছে যে প্যাকেজটা ওদের ওইখান থেকেই নিয়ে আমি পাবলিশ করেছি এই যে এইটা যেটা ফিক্সড করেছে এই ফিক্সড ভার্সনটাই মেইনলি আমি এখানে পাবলিশ করেছি যাতে আমরা হচ্ছে যারা ডেভেলপার তারা ঠিকঠাকভাবে কাজগুলোকে এখানে করতে পারি আচ্ছা সো আমি যদি নিতে চাই এই প্যাকেজটাকে সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করব অ্যান্ড pubspec.yml এর মধ্যে এসে আমি জাস্ট এখানে পেস্ট করব অ্যান্ড pubget করে দিব ওকে সো আমার বিকাশ পেমেন্ট গেটওয়ে এটা কিন্তু ইন্ডিকেশন হয়ে গেছে আই মিন আমার প্যাকেজটা আমার নেওয়া হয়ে গেছে আচ্ছা সো এইবার যদি আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি আচ্ছা আরেকটা জিনিস
আমার এই বিকাশ পেমেন্ট গেটওয়েটা বিকাশ প্যাকেজটা ওয়েব ভিউ নামে একটা প্যাকেজ ব্যবহার করে, যে প্যাকেজটা আমাদের হচ্ছে সরাসরি নেটিভ যে কোড সেই নেটিভ কোড নিয়ে কাজ করে। সো প্রথম অবস্থায় যখন আমরা এই বিকাশ প্যাকেজটাকে ইন্টিগ্রেশন করব, একবার কোডটাকে ক্লোজ করে দেন আবার আমাদের রান করতে হবে। সো এটা রান হতে থাকুক, ততক্ষণে আমরা ডকুমেন্টেশন দেখি। আচ্ছা, দেখি আমরা কিভাবে হচ্ছে ইন্টিগ্রেশনটা করব। সো ইন্টিগ্রেশন করার জন্যে আমাদের প্রথমে হচ্ছে বিকাশটাকে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, এই প্যাকেজের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। এর মধ্যে আমরা যদি হচ্ছে স্যান্ডবক্স ব্যবহার করি, টেস্টিংয়ের জন্য যে পেমেন্টটা, সেই পেমেন্টটা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এইভাবে ইনস্ট্যান্স ক্রিয়েট করব। বাট যখন আমরা লাইভ সার্ভার নিয়ে কাজ করব, যখন প্রোডাকশন লেভেলে চলে যাবে আমাদের অ্যাপটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্যান্ডবক্স ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যাদের বিকাশ মার্চেন্ট বা যাদের অ্যাপ, তাদের যে মার্চেন্টের ডিটেলস, সেই ডিটেলসটা দিতে হবে। সো সেক্ষেত্রে ইনস্ট্যান্স ক্রিয়েট করবো আমরা এইভাবে। সো বিকাশ অ্যান্ড ক্রেডেন্টিয়ালটা আমরা দিব ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট অ্যান্ড স্যান্ডবক্স, এটাকে ফলস করতে হবে। সো এই জিনিসগুলো মেইনলি আপনাকে বিকাশ প্রোভাইড করবে। যখন আপনি বিকাশের একজন মার্চেন্ট হবেন, মার্চেন্ট হওয়ার পরে আপনার হচ্ছে এপিআইয়ের জন্য অ্যাপ্লাই করতে হবে। এপিআই পাওয়ার পরে এই ডিটেলসগুলো আপনাকে দিবে, ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট, এই ডিটেলসগুলো তারা বিকাশ থেকে আপনাকে দিবে। ওকে, সো অ্যাজ এ ডেভেলপমেন্ট হচ্ছে প্রজেক্ট, আপনারা হচ্ছে জাস্ট স্যান্ডবক্সটা ব্যবহার করতে পারেন। সো স্যান্ডবক্সের জন্য আপনারা জাস্ট এই জিনিসটাকে কপি করতে পারেন, অথবা আমি সরাসরি কোডেই চলে যাচ্ছি। আচ্ছা, সো আমি কি করব, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। সো বিকাশ ইজ ইকুয়াল বিকাশ যে প্যাকেজ, সেই প্যাকেজটাকে আমরা কল করব। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে লক রেসপন্স এটাকে ট্রু করে দিচ্ছি, যাতে আমাদের এই বিকাশের যে প্যাকেজটা, এই প্যাকেজটা আমাদের লক ডেটাগুলোকে হচ্ছে প্রিন্ট করায়। লাইক যখন আমরা পেমেন্টটাকে ইনিশিয়ালাইজ করতে যাব, তখন পেমেন্ট রিলেটেড যে ডেটাগুলো, সেই ডেটাগুলো আমাদের টার্মিনালে প্রিন্ট করে দেখাবে। সো এটা আমরা ট্রু করলাম, থাকুক। অ্যান্ড দেন আমরা একটু দেখি, এইখানে আমরা 3 ধরনের মেথড ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে পে উইদাউট আর্গুমেন্টস, এটা আর্গুমেন্ট ছাড়া পেমেন্ট। আরেকটা হচ্ছে আর্গুমেন্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে সেই আর্গুমেন্ট দিয়ে পেমেন্ট। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে এই জিনিসটাকে ব্যবহার করি, পে উইদাউট আর্গুমেন্টস, সব থেকে বেশি এইটাই ব্যবহার করি। সো আমরা ওইটাকেই ব্যবহার করব। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, আমরা ট্রাই ক্যাচ ব্যবহার করব, বাট আমাদের যে এক্সপেকশনগুলো, সেইগুলো হচ্ছে আমরা স্পেসিফিকভাবে বলবো যে বিকাশ ফেইলর, এই জিনিসটাকে আমরা হচ্ছে ক্যাচ করব। এই প্যাকেজ থেকে আমাদের স্পেসিফিক কিছু ইরর আমাদের হচ্ছে ক্যাচ করে, যে ইররগুলো আমরা হচ্ছে দেখাইতে চাইলে বা নিতে চাইলে আমরা ট্রাই ক্যাচের মধ্যে অন বিকাশ ফেইলর, এই জিনিসটাকে ব্যবহার করে দেন আমরা হচ্ছে ইররটাকে ক্যাচ করব। আচ্ছা, সো আমরা করে যাই আবার। সো আমরা কি করব, আমরা কল করব বিকাশ ডট পে যে মেথড, সেই মেথডটা, অর্থাৎ পে উইদাউট আর্গুমেন্ট। ভাইয়ার কথা তো শুনতে পাচ্ছেন, কেউ শুনতে পাচ্ছেন? ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, এখন আচ্ছা, সো এইখানে দেখেন আমাদের যখন আমরা পে যে ফাংশন, এই ফাংশনটাকে ব্যবহার করেছি, আমাদের 2টা প্যারামিটার সে চাচ্ছে। একটা হচ্ছে অ্যামাউন্ট, একটা হচ্ছে মার্চেন্ট ইনভয়েস নাম্বার। সো এখানে আমরা হচ্ছে র্যান্ডম একটা ইনভয়েস নাম্বার অ্যান্ড ইউনিক একটা ইনভয়েস নাম্বার এখানে সেট করব। অ্যান্ড অ্যামাউন্টটা, অর্থাৎ ইউজারের যে পেমেন্টস অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। সো আমাদের অ্যামাউন্টটা হচ্ছে টোটাল যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা। আমরা একটা কাজ করি, টোটাল অ্যামাউন্টটাকে আমরা নিয়ে আসি। টোটাল অ্যামাউন্ট, যেহেতু আমরা অলরেডি একবার ক্যালকুলেট করেছি টোটাল অ্যামাউন্ট, সো আমরা জাস্ট টোটাল অ্যামাউন্টটা এইখানে আসার সময় নিয়ে আসি। সো টোটাল অ্যামাউন্ট, আমাদের টোটাল অ্যামাউন্ট যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাকে আমরা টু স্ট্রিং করে জাস্ট সেন্ড করে দিব। ওকে,
সো আমাদের অ্যামাউন্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্টের যে ভ্যালু সেই ভ্যালুটা। আচ্ছা, সো উইজেট ডট টোটাল অ্যামাউন্ট। উইজেট কেন? কারণ এটা হচ্ছে আমাদের স্টেটফুল উইজেট, দ্যাটস ওয়াই উইজেট ডট টোটাল অ্যামাউন্ট আমাদের এই প্যারামিটারগুলো নেওয়ার জন্য। আচ্ছা, এটা মেবি সরাসরি একটা ডাবল ভ্যালুই নেয়, হ্যাঁ ডাবলই নেয়। সো আমরা ডাবল টাইপেই ডেটাগুলোকে নিয়ে আসি, সেক্ষেত্রে টু স্ট্রিং করা লাগবে না, সরাসরি ডাবলে সেই ডেটাগুলোকে সেন্ড করে দিবে। ওকে, সো টোটাল অ্যামাউন্ট হলো। এবার হচ্ছে মার্চেন্ট ইনভয়েস নাম্বার। সো আমরা চাইলে যে কোনো ইনভয়েস নাম্বার এখানে লিখতে পারি। লেটস সে আমরা হচ্ছে যদি এইভাবে লিখি ডেট টাইম ডট নাও ডট মাইক্রো সেকেন্ডকে আমরা হচ্ছে এখানে দিতে পারি, যে আমাদের যে মাইক্রো সেকেন্ড বর্তমান সময়ের যে মাইক্রো সেকেন্ডটা, সেই মাইক্রো সেকেন্ডটাকে আমরা জাস্ট টু স্ট্রিং করে এখানে সেন্ড করে দিলাম। তাহলেই কিন্তু আমরা ইউনিক একটা হচ্ছে ভ্যালু এখানে পাবো। বা ভাইয়া আমরা এখানে ওই যে র্যান্ডম আইডি ইউজ করতে পারবো না প্যাকেজটা? হ্যাঁ, ইউজ করতে পারবেন। আচ্ছা, সো আমাদের পেমেন্টের যে কাজ, সেই কাজটা কিন্তু এখানে হয়ে যাবে। বাট এই পে নামে যে ফাংশন, এই ফাংশনটা দেখেন বিকাশ পেমেন্ট রেসপন্স নামে আমাদের একটা ফিউচার টাইপ ডেটাকে সে হচ্ছে রিটার্ন করতেছে। সো আমরা কি করব, এই ডেটাটাকে আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব। সো রেসপন্স নামেই আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করি, ইজ ইকুয়াল অ্যাওয়েট করব। আচ্ছা, সো এই পেমেন্টটা কিন্তু আমরা একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রাখবো, যে জিনিসটা আমরা দেখেছিলাম যে আমাদের যে ইররগুলো, সেই ইররগুলো আমরা হচ্ছে ক্যাচ করব। সো ট্রাই করব আমাদের এই জিনিসটা, অ্যান্ড যদি কোনো ইরর থাকে সেক্ষেত্রে আমরা সেই ইররটাকে ক্যাচ করব। অ্যান্ড আমাদের স্পেসিফিক যে বিকাশ ফেইলর একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসের যে ইররগুলো, সেই ইররগুলোকে আমরা হচ্ছে হ্যান্ডেলিং করব। সো অন বিকাশ ফেইলর। ওকে, সো আচ্ছা, সো আমরা যদি হচ্ছে ইরর পাওয়ার পরে এখানে প্রিন্ট করি ই ডট, এর মধ্যে আমরা মেসেজ পাবো যে অ্যাকচুয়ালি কি ইররটা আছে। সো আমরা জাস্ট মেসেজটাকে এখানে প্রিন্ট করে দিলাম। সো আমরা চাইলে ইউজারকে স্ন্যাক বার হিসেবে দেখাতে পারবো। সো এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে ইউজারের কাছে ডেটাগুলো দেখাবেন। বাট যেহেতু আমরা হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে, সো আমরা জাস্ট প্রিন্ট করে দেখতে চাচ্ছি যে আসলে যদি ইরর থাকে সেক্ষেত্রে সেই ইররগুলো আমাকে প্রিন্ট করে দেখাই দিবে। আচ্ছা, সো এইখানে আমরা হচ্ছে চেক করবো আগে যে আচ্ছা মেবি কোনো চেক করার দরকার হবে না, যেহেতু আমরা হচ্ছে এখানে ট্রাই ক্যাচ ব্যবহার করছি। অ্যান্ড যদি কোনো পেমেন্ট রিলেটেড ইরর থাকেও, সেই ইররগুলো কিন্তু সে অলরেডি ক্যাচ করবে এই ই ব্লকের মধ্যে। আচ্ছা, আমরা একটু দেখি রেসপন্সের মধ্যে আমরা কি কি পাচ্ছি। রেসপন্স ডট, আচ্ছা আমরা পেমেন্ট আইডি পাচ্ছি, ট্রানজ্যাকশন আইডি পাচ্ছি, কাস্টমারের নাম্বার পাচ্ছি, অর্থাৎ যে নাম্বার থেকে পেমেন্ট করতেছে সেই নাম্বার পাচ্ছি, মার্চেন্টের ইনভয়েস নাম্বার পাচ্ছি, অ্যান্ড রেফারেন্সটাকে পাচ্ছি। সো আমরা পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে বলতে পারি পেমেন্ট সাকসেস। আমরা ইউজারকে কোনো একটা স্ন্যাক বার দেখাতে পারি, এই টাইপের কিছু। অ্যান্ড এইখানে সে কি করবে, এইখানে এসে সে হচ্ছে প্লেস অর্ডার যে ফাংশন, সেই ফাংশনটাকে কল করবে। আচ্ছা, ফাংশন কিন্তু আমাদের অলরেডি করাই আছে, টু ডু লাগবে না, এই যে এই ফাংশনটা কল করবে। আচ্ছা, প্লেস অর্ডার। আচ্ছা, সো অ্যাপটা রান হোক। আচ্ছা, রান হতে থাকুক, আমরা ততক্ষণে কাজ চালিয়ে যেতে থাকি। আচ্ছা, সো প্লেস অর্ডারের মধ্যে সে হচ্ছে অর্ডারটা প্লেস করবে। অ্যাকচুয়ালি আমার কার্ডের মধ্যে যে যে ডেটাগুলো থাকবে, সেই ডেটাগুলো নিয়ে সে হচ্ছে আমার অর্ডারটা অ্যাড করবে। আচ্ছা, কার্ডের ডেটাটা কি আমাদের নিয়ে আসতে হবে নাকি? যেহেতু অলরেডি আমাদের কার্ডের ডেটা গেট করছি, সো আচ্ছা এখান থেকে আমরা আবার নেই, সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের ইউজারটাকে আগে আমরা গেট করে নেই,
যেই আমাদের যে কারেন্ট ইউজার সেই কারেন্ট ইউজারটাকে। সো ইউজার ইজ ইকুয়াল ফায়ারবেস auth ডট ইনস্ট্যান্স, আচ্ছা auth ডট ইনস্ট্যান্স ডট কারেন্ট ইউজার। ওকে, সো প্লেস অর্ডারের সময় প্রথমে আমরা আগে হচ্ছে আমাদের ইউজারের যে কার্টের ডেটা সেই ডেটাটাকে আগে গেট করে নিয়ে আসবো। সো আচ্ছা ফায়ারবেসটাও কিন্তু লাগবে, ফায়ার স্টোর। আচ্ছা এই জিনিসগুলোকে যেমন ফায়ার স্টোর, ইউজার, কারেন্ট ইউজার, এটাকে আমরা হচ্ছে গ্লোবালি স্টোর করে নিতে পারি। দেন আমরা জাস্ট সেইখান থেকে নিয়ে ডেটাটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, সো ফায়ারবেস ফায়ার স্টোর ডট ইনস্ট্যান্স। ওকে, সো আমরা কি করব, আগে হচ্ছে ডেটাটাকে গেট করব। সো কার্ট ইজ ইকুয়াল অ্যাওয়েথ ফায়ার স্টোরটাকে কল করব ডট কালেকশন। আমাদের কালেকশনের নামটা কিন্তু হচ্ছে কার্টস। সো এর আগে আমরা বেসিক্যালি যেভাবে ডেটাটাকে গেট করেছিলাম সেম জিনিসটাই এইখানে করব, এই যে। সো কার্টস ডট ডক, আচ্ছা সরি ডক না, এখানে হচ্ছে হোয়ার মেথডটা আমরা ব্যবহার করেছিলাম। হোয়ার ইউজার ইজ ইকুয়াল টু আমার কারেন্ট ইউজারের ইমেল, অ্যান্ড সেই ডেটাগুলোকে আমি জাস্ট গেট করব। ওকে, সো এর মধ্যে কিন্তু আমাদের ইউজারের যে ডেটাগুলো, সমস্ত ডেটাগুলো কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ আমার কার্টের মধ্যে কিন্তু এসে জমা হবে। ওকে, সো এইবারে আমি হচ্ছে জাস্ট ফায়ার স্টোরটাকে কল করব অ্যান্ড নতুন একটা কালেকশন ক্রিয়েট করব অর্ডারস নামে, যার মধ্যে বেসিক্যালি আমার ডেটাগুলো যাবে, আই মিন অর্ডারের যে ডেটা সেই ডেটাগুলো যাবে। সো কালেকশন ক্রিয়েট করি অর্ডারস অ্যান্ড আমি অ্যাড করব, অর্ডারটাকে জাস্ট অ্যাড করে দেব, কোনো কিন্তু ডক্সের এখানে কোনো ঝামেলা নাই, যেহেতু একটা ইউজারের মাল্টিপল অর্ডার থাকতে পারে। সো আমাদের এখানে জাস্ট আমরা অর্ডারটাকে অ্যাড করে দিচ্ছি, ইউনিক একটা ডক আইডি সে নিজে থেকেই সেট করে দিবে। ওকে, সো আমাদের কি কি ডেটা মেইনলি লাগবে, সো কোন ইউজারটা অ্যাকচুয়ালি অর্ডারটা করেছে তার ইমেল অ্যাড্রেস, ইউজার, সো ইউজারের ইমেল, অ্যান্ড এইখানে ইউজারের অ্যাড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন, লাইক এখানে আপনারা হচ্ছে ফিল্ড দিতে পারেন, অথবা চেক আউটের আগেই আপনারা হচ্ছে ফিল্ড রাখতে পারেন কিছু, সেই ফিল্ডের মধ্যে তার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা হচ্ছে দিবে, অ্যান্ড যে অ্যাড্রেসের ডেটাগুলো সে ইন্টার করবে সেই অ্যাড্রেসের ডেটাটা জাস্ট এইখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। আচ্ছা, সো আমরা অ্যাড্রেসটা দিচ্ছি না, এটা একরকম অ্যাসাইনমেন্ট হিসেবেই থাকলো আপনাদের। সো এই অ্যাড্রেসটা আপনারা হচ্ছে করে দেখাবেন যে লাইক ইউজারের হচ্ছে এই উপজেলা, চেক আউটের পেজের উপরেই তো দেওয়া যাবে, যে বিকাশ এগুলো একটু নামাই দিয়ে ওইখানে দুইটা টেক্সট ফিল দিয়ে দিতে পারবো না? এইখানেও দিতে পারবেন, অথবা আগের স্ক্রিন থেকেও নিয়ে আসতে পারবেন, আপনারা যেভাবে করতে পারেন সেভাবে করে আমাকে দেখায়েন। আচ্ছা, সো ইউজার্স অ্যান্ড এরপরে আমাদের আইটেমস। সো আইটেমসটা বেসিক্যালি আমাদের কার্ডের মধ্যে যতগুলা ডেটা আছে সবগুলা ডেটা আমরা হচ্ছে ম্যাপ করে দেন লিস্ট করে পাঠাবো। সো আমরা প্রথমে কার্ডটাকে কল করব ডট ডক্স, এইটার কিন্তু আমাদের লিস্ট হিসাবে আছে। সো এই লিস্টটাকে আমরা জাস্ট ম্যাপ করব। কেন ম্যাপ করব আমরা যদি একটু দেখাই আপনাদের, এর মধ্যে কিন্তু আমরা কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট পাচ্ছি। সো এইটাকে আমরা আগে অ্যাকচুয়াল ম্যাপে কনভার্ট করব। সো এই ম্যাপের মধ্যে আমরা কি পাচ্ছি, আমরা স্পেসিফিক একটা প্রোডাক্ট পাচ্ছি। সো এই ফাংশন কিন্তু আমরা মাল্টিপল টাইম আপনাদের ব্যবহার করে দেখিয়েছি, লাইক লিস্টের মধ্যে লিস্টটাকে ম্যাপ করে আমরা হচ্ছে তার মধ্যে কোনো একটা কন্ডিশন বা সেইটাকে আমরা হচ্ছে কনভার্ট করতে পারি। আচ্ছা, সো আমরা ডেটাটাকে এইভাবে পাচ্ছি, অ্যান্ড কি করব, প্রোডাক্ট, এটা যেহেতু কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশটে আছে, সো এটাকে আমরা জাস্ট ডট ডেটা করলে এর অ্যাকচুয়াল যে ম্যাপ ডেটা সেই ম্যাপ ডেটাটাকে পাবো। ওকে, সো সমস্ত ডেটা থেকে আমার যেহেতু দরকার, সো আমি অ্যাকচুয়াল যে ডেটাটা সেই ডেটাটাকে ম্যাপ করে আবার লিস্টে নিয়ে নিব, টু লিস্ট। সো ফার্স্ট অফ অল সে লিস্টটাকে ম্যাপ করবে, অ্যান্ড
স্পেসিফিক ডেটাগুলোকে অ্যাকচুয়াল ম্যাপে কনভার্ট করবে ডট ডেটা ফাংশনটাকে অ্যাপ্লাই করে, অ্যান্ড দেন সেই ডেটাগুলোকে আবার টু লিস্ট করে দিবে। সো আমরা এইরকম টাইপের একটা ডেটা পাবো, এইরকম একটা ডেটা পাবো। আচ্ছা, দেন আমাদের আরো কিছু ডেটা লাগবে, সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা। টোটাল অ্যামাউন্টটাও কিন্তু আমাদের অলরেডি নেওয়া রয়েছে। সো উইজার ডট টোটাল অ্যামাউন্ট অ্যান্ড লাইক টাইমটা আমরা নিতে পারি। সো ডেট টাইম ডট নাও এইটাও আমরা দিতে পারি, অথবা ফায়ারবেসের জন্য স্পেসিফিক একটা টাইম স্ট্যাম্প আছে। ফায়ারবেস থেকে মেইনলি টাইম স্ট্যাম্প আকারে ডেটা দেয়, আই মিন যে ডেট টাইম, সেই ডেট টাইমটা অ্যাকসেপ্ট করে টাইম স্ট্যাম্প টাইপে। সো আমরা এইভাবে বলতে পারি ফিল্ড ভ্যালু ডট সার্ভার টাইম স্ট্যাম্প। ওকে, সো সেক্ষেত্রে টাইম স্ট্যাম্প টাইপে ডেটাগুলো যাবে। আচ্ছা, দেন আমরা হচ্ছে স্ট্যাটাসটা রাখতে পারি। স্ট্যাটাস এটা হচ্ছে পেন্ডিং থাকবে। আচ্ছা, এই স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে যখন হচ্ছে অর্ডারটা ক্যাশ অন ডেলিভারিতে থাকবে। আচ্ছা, এই অর্ডারটা স্ট্যাটাস পেন্ডিংই থাকবে সবসময়। আচ্ছা, পেমেন্ট টাইপ, পেমেন্ট টাইপটা আমাদের হচ্ছে এখানে করতে হবে, সেট করতে হবে। সো পেমেন্ট টাইপটা আমাদের এই প্লেস অর্ডারের মধ্যে আমরা একটা ভ্যালু নিয়ে আসতে পারি, লাইক পেমেন্ট টাইপ নামে, পেমেন্ট টাইপ। অ্যান্ড আমরা এখানে বলবো পেমেন্ট টাইপ। ওকে, সো আমরা জাস্ট পেমেন্ট টাইপটা এখানে দিয়ে দিলাম। সো যখন আমরা অর্ডারটা প্লেস করতে যাব তখন আমাদের এই পেমেন্ট টাইপটাও সাথে করে দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি অথবা কট, আমরা জাস্ট কট লিখে দিলাম। অ্যান্ড এখানে হচ্ছে বিকাশ। ওকে, সাথে করে আমরা হচ্ছে আরেকটা ডেটা নিয়ে আসবো, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। আচ্ছা, এইটা হচ্ছে না লেবল রাখতেছি আমরা, যে এই জিনিসটা থাকতেও পারে নাও থাকতে পারে। সো স্ট্রিং trx id, so trx id টা। ওকে, সো এখানে ট্রানজ্যাকশন আইডিটা মেইনলি। সো ট্রানজ্যাকশন আইডিটা তখন হবে যখন আমাদের এই প্লেস অর্ডারটা, অর্থাৎ আমরা বিকাশ পেমেন্টটা করব, তখন আমাদের ট্রানজ্যাকশন আইডিটাও সাথে করে যাবে। সো রেসপন্স এর ট্রানজ্যাকশন আইডি। ওকে, কে দিচ্ছে এগুলা? কবে? আচ্ছা, সো আমাদের মোটামুটি সব কিছু কিন্তু এখানে কমপ্লিট। সো পেমেন্টের স্ট্যাটাসটা আমরা এখানে বলতে পারি। পেমেন্ট টাইপ গেল একটা, পেমেন্ট স্ট্যাটাস। আচ্ছা, সো যদি ক্যাশ অন ডেলিভারি হয়, সো পেমেন্ট টাইপ ডাবল ইকুয়াল যদি কড হয়, সেক্ষেত্রে পেন্ডিং, আদারওয়াইজ এটা হচ্ছে সাকসেস পেমেন্ট স্ট্যাটাসটা। আরেকটা জিনিস আমরা চেক করতে পারি, যদি আমাদের পেমেন্ট টাইপটা কড অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি হয়, সেক্ষেত্রে তো হচ্ছে পেন্ডিং। অ্যান্ড আমরা এখানে আরেকটা জিনিস চেক করব ইনসিওর হওয়ার জন্য, যে যদি ট্রানজ্যাকশন আইডি নট ইকুয়াল নাল হয়, দ্যাট মিনস আমার সাথে ট্রানজ্যাকশন আইডিও আছে, সেক্ষেত্রেই সাকসেস, আদারওয়াইজ এটা পেন্ডিং। ওকে, সো আমাদের মোটামুটি সব কিছু এখানে কিন্তু ডান। অ্যান্ড আমাদের অ্যাপ কিন্তু এখনো রান হয় নাই। কেন 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 এখনো বিল্ড করতেছে সে? আচ্ছা, সো আমাদের আরেকটু কাজ আছে এখানে, সেটুকু আমরা করে ফেলি। আচ্ছা, সো অর্ডার যখন স্টোর করে ফেলবে তখন কিন্তু আমার যে কার্ডটা, ইউজারের যে কার্ড, সেই কার্ডের ডেটাটা কিন্তু রিমুভ করে ফেলতে হবে। লাইক এই যে ডেটাগুলো আমার আছে কার্ডের মধ্যে, এই ডেটাগুলো রিমুভ করে দিতে হবে, ক্লিয়ার করে ফেলতে হবে এক কথায়। সো আমরা কি করব, আমরা এখানে হচ্ছে লুপ ব্যবহার করতে পারি। যেহেতু আমরা দেখেছিলাম এক একটা ডেটাকে যখন আমরা রিমুভ করতে চাই, তখন কিন্তু হচ্ছে আমরা
সেই ডেটাটাকে ধরে ডিলিট যে ফাংশন, সেই ফাংশনটাকে কল করলেই ডিলিট হয়ে যায়। সো আমরা কিন্তু ইন্টার ম্যাপ লিস্টটাকে ধরে হচ্ছে ডিলিট করতে পারতেছি না। সো আমাদের একটা একটা করে ডিলিট করতে হবে। সো আমরা একটা কাজ করতে পারি, ইন্টার লিস্টটাকে লুপ চালাইতে পারি, লুপ করে দেন আমরা হচ্ছে ফাংশনকে এক্সিকিউট করতে পারি। সো আমরা ফর লুপটাই ইউজ করি, ফর ইন লুপ। আচ্ছা, সো একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা জাস্ট ডক নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্পেসিফিক ডেটাগুলোকে রাখবো। সো আমরা লুপটা ইউজ করব কোথায়, আমাদের যে কার্ড, সেই কার্ডের ডক্সের মধ্যে। সো এটা একটা লিস্ট, সো এই লিস্টের মধ্যে মেইনলি আমরা লুপটাকে ব্যবহার করব। সো স্পেসিফিক ডেটা কিন্তু আমরা পেয়ে গেছি, কোয়েরি ডকুমেন্ট স্ন্যাপশট, আমরা কিন্তু ডেটা অলরেডি পেয়ে গেছি একটা একটা করে। সো আমরা কি করব, জাস্ট আমরা ডকটাকে ধরে ডিলিট করে দেব। ডট আচ্ছা ওয়েট ডক ডট আচ্ছা, এখানে সরাসরি মেবি ডিলিট করতে পারবো না, এর রেফারেন্সের ভিতরে গিয়ে আমাদের ডিলিট করতে হবে। এই যে ডকুমেন্ট স্ন্যাপশট, সরি ডকুমেন্ট রেফারেন্স, এর ভিতরে গিয়ে মেবি আমাদের ডিলিট ফাংশনটা এক্সিকিউট করতে হবে। হ্যাঁ, এই যে ডিলিট। আচ্ছা, সো সেক্ষেত্রে কি হবে, আমাদের যতগুলো ডেটা থাকবে কার্ডের ভিতরে সমস্ত ডেটাগুলোকে সে লুপ করবে, লুপ করে এই ডকের ভিতরে রাখবে, অ্যান্ড এই ডকটাকে একটা একটা করে সে হচ্ছে ডিলিট করে দিবে। ওকে, দেন আমরা চাইলে ইউজারকে একটা স্ন্যাক বার দেখাতে পারি, get dot snack bar success, your order has been placed, and then ইউজারকে আমরা হচ্ছে get dot of all করব, হোম স্ক্রিনের মধ্যে নিয়ে যাব তাকে। ওকে, সো মোটামুটি আমাদের কাজ কিন্তু এখানে শেষ। জাস্ট অ্যাপটা রান হলেই আমরা ইন্টার অ্যাপটাকে একবার টেস্ট করতে পারি যে আসলেই এতক্ষণ না বুঝে না জেনে যে কোডগুলো করলাম, এই কোডগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে কি না করতেছে। আচ্ছা, সো বিকাশ পেমেন্ট করে ফেলছি আমরা, প্লেস অর্ডার, কার্ডের ফাংশনালিটি, অর্ডারের ফাংশনালিটি, কার্ড ডিলিট করা, সব কিছু কিন্তু করে ফেলছি না দেখেই। এখন পর্যন্ত দেখলামও না, এটা অ্যাপই রান হয় নাই। এইটা টিপ দেওয়ার সাথে সাথে কি বিকাশের পেমেন্ট গেটওয়েটা চলে রান হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ, অটোমেটিকলি? যখন বিকাশ সিলেক্টেড থাকবে তখন অটোমেটিক বিকাশ পেমেন্ট গেটওয়ে রান হয়ে যাবে, এন্ড যখন পেমেন্টটা কমপ্লিট হবে তখন এই পে ফাংশনটা একটা ডেটা সে রেসপন্সটাকে রিটার্ন করে দিবে, এই যে এই রেসপন্সের মধ্যে নিয়ে আসবে। আচ্ছা, আমাদের অ্যাপটা রান হোক, রান হওয়ার পরে আমরা বাদ বাকি জিনিসটা জাস্ট চেক করে নিচ্ছি। আচ্ছা, সো আমাদের অ্যাপটা অলরেডি রান হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। সো অ্যান্ড্রয়েডে যেহেতু রান করছি, সো আর একবার একটু লগ ইন করে নিই আমরা। আচ্ছা দেখেন, এটা হচ্ছে সুবিধা, এই যে কার্ড আমাদের যে কোনো ডিভাইসেই যাক, যেহেতু আমরা হচ্ছে আমাদের ডেটাবেসের মধ্যেই কার্ডগুলোকে যুক্ত করেছি, সো আমরা কার্ডগুলোকে সমস্ত জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। এই যে একটু আগে আমাদের সিমুলেটরে ছিল, সিমুলেটরেও কিন্তু এই সেম ডেটাটাই আমাদের ছিল। মেবি আমাদের এইটাই প্রজেক্ট নাকি? এখানে চেঞ্জ হয়নি। আচ্ছা, আগে রান করেছিলাম ওইটাই দেখাচ্ছে। আচ্ছা,
সো এইখানে আমরা যে কোনো ডিভাইসেই যাই না কেন সেই ডিভাইসের যে ডেটা সেই ডেটাগুলো সেই ইউজারের ডেটাগুলো আমরা সমস্ত জায়গা থেকেই দেখতে পারবো। আচ্ছা, সো আমরা টেস্ট পারপাস একটা পেমেন্ট করব। আমরা একটা কাজ করি, আমরা প্রজেক্টের প্রাইসটা একদম কমিয়ে দিই, যেহেতু আমরা স্যান্ডবক্স ব্যবহার করব। সো ডিসকাউন্টে এক কাজ করে আমরা 10 টাকা করে ফেলি। কোনটা এটা। আচ্ছা, সো অ্যাড টু কার্ট অ্যান্ড আমরা যদি 4টা নেই সেক্ষেত্রে 4টা 40 টাকা। সো আমাদের ক্যালকুলেশনও সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, সো টোটাল হচ্ছে 10 টাকা। চেক আউট করবো অ্যান্ড বিকাস্ট অথবা ক্যাশ অন ডেলিভারি আমরা যে কোনো একটা সিলেক্ট করলে আমরা হচ্ছে কাজগুলো কিন্তু নেক্সট স্টেপে যাবে সে। আচ্ছা, সো আমরা যখন বিকাশ সিলেক্ট করে কন্টিনিউ করব সেক্ষেত্রে আমাদের এই বিকাশ পেমেন্টস যে ফাংশন, এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার কথা। সো আমরা কন্টিনিউতে ক্লিক করি অ্যান্ড হ্যাঁ, আমাদের দেখেন বিকাশ পেমেন্টের যে গ্যাচওয়ে সেই গ্যাচওয়ে কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে অ্যান্ড আমাদের ডিবাগ লকটা আমরা ট্রু করে রেখেছিলাম। এই যে আমরা লগ রেসপন্সটাকে ট্রু করে রেখেছিলাম। দ্যাটস ওয়াই আমাদের যে টোকেন আইডি, দেন রিফ্রেশ টোকেন, এক্সপায়ার কবে এক্সপায়ার হবে এইগুলো, অ্যান্ড পেমেন্টের যে ডিটেলস লাইক পেমেন্টস আইডি, দেন পেমেন্টের ইউআরএল, কলব্যাক ইউআরএল এক্সেট্রা, এই পেমেন্ট রিলেটেড সমস্ত ডেটাগুলো আমরা কিন্তু পাচ্ছি। দেন মার্চেন্টের এই যে ইনভয়েস নাম্বার, দেখুন ইনভয়েস নাম্বারটা আমরা জেনারেট করেছিলাম যেটা, সেইটা দেখাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে স্যান্ডবক্স। আমরা স্যান্ডবক্সের ক্ষেত্রে পেমেন্টটাকে টেস্টিং করতে পারবো স্যান্ডবক্সের নাম্বারগুলো দিয়ে। আচ্ছা, মেবি আচ্ছা একটা মিনিট, আমি স্যান্ডবক্সের নাম্বারটা নিয়ে আসি। আচ্ছা, আমি একটু অন স্ক্রিনে করে দিচ্ছি যেহেতু ভিডিওটা আপ হবে ইউটিউবে, সো ক্রেডেন্টিয়ালগুলো দেখতে পারবে। আচ্ছা, সো স্যান্ডবক্সের একটা নাম্বার আমি এখানে বসাই, 01619777282। আচ্ছা, এই নাম্বারগুলো কিন্তু স্যান্ডবক্সের যে নাম্বার এইটা কিন্তু আপনাকে বিকাশই প্রোভাইড করবে। কন্টিনিউ অ্যান্ড ওয়ালেট পিনটা হচ্ছে 12121 অ্যান্ড আচ্ছা ওটিপি চাচ্ছে না, ওটিপি হচ্ছে 123456। ওকে, দেন 12121 এটা হচ্ছে আমাদের পিন নাম্বার। আচ্ছা, দিয়ে দেখি এই স্যান্ডবক্সটা যদিও আমাদের অনেক আগের, দেখি এখনো কাজ করে কিনা। না করলে আমরা স্যান্ডবক্সের ডিটেলসটাই ব্যবহার করতে হবে। কনফার্ম। এই যে আমাদের পেমেন্টটা কিন্তু লকড, ওয়ালেটটা যে স্যান্ডবক্সটা দিচ্ছে এই স্যান্ডবক্সটা হচ্ছে লকড আর কি। দ্যাটস ওয়াই আমাদের পেমেন্টটা কিন্তু ইনিশিয়ালাইজ হয়নি। আচ্ছা, সো একটা কাজ করি, আমরা এই যে বিকাশ, এই বিকাশের সাথে আমরা ক্রেডেন্টিয়াল ব্যবহার করব। বিকাশ ক্রেডেন্টিয়াল। সো এর মধ্যে আমাদের যে ডেটাগুলো সেই ডেটাগুলো দিতে হবে, লাইক ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট কি, এই ডিটেলসগুলো। আচ্ছা, সো আমি ভিডিওটা অফ করে এই ডিটেলসগুলো একটু দিয়ে নেই আগে, দিয়ে তারপর হচ্ছে আবার ভিডিও চালু করি। ওকে, অ্যান্ড এইবার আমাদের ডিটেলসগুলো কিন্তু এখানে স্যান্ডবক্সের ডিটেলসগুলো দেওয়া হয়ে গেছে। সো আমরা ইন্টার অ্যাপটাকে একবার হট রিস্টার্ট করে নিচ্ছি। আচ্ছা, আপনার রিস্টার্ট হোক। ওকে, সো আমরা লগ ইন করি এবার। ওকে, সো মাই কার্ড অ্যান্ড চেক আউট বিকাশ কন্টিনিউ। ওকে, সো সেম একই রকম আমাদের বিকাশের যে চেক আউট সিস্টেম সেই সিস্টেমে আমরা চলে আসি। অ্যান্ড এইবার হচ্ছে আমার যে স্যান্ডবক্সটা ছিল সেই স্যান্ডবক্স দিয়ে মেবি আমি টেস্ট করতে পারবো। তো 01619777282 ট্রাই করে দেখি হয় কিনা।
আমাদের ওয়ালেটটা কিন্তু লক দেখাচ্ছে। আচ্ছা, সো আমাদের পেমেন্টটা কিন্তু ইন্ডিকেশন সাকসেসফুলি এখানে হয়েছে, বাট আমাদের যে বিকাশের যে গ্যাসওয়েটা, সেই গ্যাসওয়েটা কাজ করতেছে না ঠিকঠাক মতো। আই মিন আমাদের যে অ্যাকাউন্টটা, মার্চেন্টের যে ডিটেলসটা, এই ডিটেলসটা কাজ করতেছে না। সরি, আচ্ছা, মার্চেন্টের ডিটেলসটা আমার এখানে কাজ করতেছে না। আচ্ছা, একটা কাজ করব, আমার মার্চেন্টের যে লাইভ যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা আমি দিয়ে দেন একবার আপনাদের দেখাই দিই সরাসরি যে আসলেই জিনিসটা কাজ করতেছে কি না করতেছে। আচ্ছা, আমি ভিডিওটা আবার অফ করি। আচ্ছা, সো এখানে আমি আমার লাইভ যে ক্রেডেন্টিয়াল, সেই লাইভ ক্রেডেন্টিয়ালটা ব্যবহার করেছি। অ্যান্ড স্যান্ডবক্স যে প্যারামিটারটা বিকাশ ক্রেডেন্টিয়ালের ভিতরে, এটাকে ফলস করবেন যখন লাইভ ক্রেডেন্টিয়ালগুলো ব্যবহার করবেন তখন। আচ্ছা, সো আমি ইন্টার অ্যাপটাকে একবার রান করি। অ্যান্ড এগেইন আমি চেক আউটে যাবো। অ্যান্ড আমার যে লাইভ মার্চেন্ট, সেই মার্চেন্টটা এখানে দেখানোর কথা। এবার আমার এনএনভি কোডার্স নামে মার্চেন্টটা নেওয়া ছিল, সো সেই নামটাই এখানে দেখাবে। আমি একটু দেখি, চেক আউট বিকাশ অ্যান্ড কন্টিনিউ। কি হলো? পেমেন্ট ফেইলড হচ্ছে কেন? মেবি আমার বিকাশ গ্যাসওয়েতেও কি কোনো সমস্যা হলো নাকি আমার মার্চেন্টের মধ্যে? টোকেনাইজড লাইভ ক্রেডেন্টিয়াল। আচ্ছা, যদি সমস্যা হয়ে থাকে তাহলে তো কিছু করার নাই। মেবি আমার মার্চেন্টে কোনো একটা সমস্যা হয়েছে কি না। আচ্ছা, আমরা লাস্ট আরেকবার ট্রাই করি। আচ্ছা, ক্যাশ অন দিয়ে দেন ভাই একবার। জি, ক্যাশ অন ডেলিভারি দিয়ে একবার সাবমিট করেন। ক্যাশ অন ডেলিভারি দিব। আগে দেখি যে আমাদের গ্যাসওয়েটা কি হলো। আচ্ছা, পেমেন্ট ফেইলড হচ্ছে। আচ্ছা, মেবি আমার মার্চেন্টে কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, সো আমরা ক্যাশ অন ডেলিভারিতে যাই। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারিতে যখন যাব, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু প্লেস অর্ডার যে ফাংশন, সেই ফাংশনটা ডিরেক্টলি কল করছে। অ্যান্ড সেক্ষেত্রে যে টাইপটা, আই মিন পেমেন্ট টাইপ, সেটা কিন্তু দেখাবে হচ্ছে কট, দ্যাট মিনস ক্যাশ অন ডেলিভারি। তো আমরা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে কন্টিনিউ করি। এই যে আমাদের কিন্তু হোম স্ক্রিনে চলে আসে অ্যান্ড অর্ডার প্লেসড সাকসেস, এই মেসেজটা আমরা দেখতে পেয়েছি। সো আমরা কার্ডে যাই। এই যে কার্ডে কিন্তু কোনো ডেটা নাই, কারণ আমাদের কার্ডের ডেটাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছিলো, আমরা কিন্তু রিমুভ করে দিয়েছিলাম। আচ্ছা, এটা রিমুভ করে দিই, আমরা ডিলিট করে দিই। আচ্ছা, সো এবার যদি আমরা হচ্ছে ফায়ারবেসে যাই, এই মারছে আপনাকে, এটা কি ভিডিওতে চলে আসলো নাকি? টাকা পয়সা সব নিয়ে যাবো কিন্তু। আচ্ছা, দেখেন আমরা যখন হচ্ছে ফায়ারবেসে যাব, অ্যান্ড এখন যদি আমরা রিলোড করি, এই যে অর্ডারস নামে নতুন একটা কালেকশন ক্রিয়েট হয়েছে, যার মধ্যে এই যে আমার একটা অর্ডার কিন্তু এখানে চলে আসছে। অ্যান্ড আমার আইটেম ছিল একটা, সেই আইটেমটা কিন্তু অ্যাজ এ লিস্ট এখানে কিন্তু চলে আসছে, আইটেমের যে ডেটাগুলো সেই ডেটাগুলো সহ, লাইক আইটেমের প্রাইস, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, সমস্ত ডিটেলস চলে আসছে। পেমেন্ট স্ট্যাটাস, পেন্ডিং, পেমেন্ট টাইপ, কস্ট, অর্থাৎ আমার যে যে ডেটাগুলো দরকার ছিল সবগুলো ডেটা চলে আসছে। অ্যান্ড আমার যেহেতু ক্যাশ অন ডেলিভারি, দ্যাটস ওয়াই ট্রানজ্যাকশন আইডিটা এখানে নাল। ওকে, সো আশা করব জিনিসটা বুঝতে পেরেছেন। অ্যান্ড কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবেন। ভাই আমরা কি তিনজনই আছি, আপনি আর আমরা দুইজন নাকি? জি, আর সবাই শিখে ফেলছে সবকিছু, তারা হচ্ছে ডেভেলপার হয়ে গেছে অলরেডি। আচ্ছা, যাই হোক, ভাই, আমি তো মেইনলি ফায়ার বেস সেট আপ করতে পারতেছি না, অনেক চেষ্টা করছি কিন্তু তারপরেও প্রচুর এরর দেখাচ্ছে। ভাই গতকালকে আমাদের একটা প্রবলেম সলভিং ক্লাস ছিল, আপনি মেবি জয়েন করেন নাই। ফায়ারবেস রিলেটেড যে ইস্যুগুলো ছিল সবার, ওইগুলো ফিক্স করে দিছে অলরেডি।
আপনি মেবি জয়েন করেছিলেন না। হচ্ছে ইনশাল্লাহ আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা ক্লাস আনবো, সেখানে জয়েন করেন, অথবা আপনার ইরোরটা আমাকে একটু স্ক্রিনশট দিয়ে দিয়েন, আমি যদি পসিবল হয় আপনাকে এনিডেক্সে এসে সলভ করে দিব নি। ঠিক আছে ভাই, আমি স্ক্রিনশট দিয়ে দিব না। ওকে, সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।